হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরো একটা লাইভ ক্লাসে। সো আজকে চলে আসছি আমরা আমাদের আরেকটা ক্লাস নিয়ে। সো যারা জয়েন করে ফেলছো তারা একটু আমাকে কাইন্ডলি জানাও, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে নাকি, ঠিকমতো শোনা যাচ্ছে নাকি, আমার পেছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ নাকি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে কি আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? ওকে, আমি হিমেল সরকারকে দেখতে পাচ্ছি, জানতে চাচ্ছ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে ফাতেমা খানমকে দেখতে পাচ্ছি, ফাহমিদ হাসানকে দেখতে পাচ্ছি, তারপর শেখর পালকে দেখতে পাচ্ছি, হিমেল সরকার আছে, ঠিক আছে। কি রে, তোদের অ্যাটেন্ডেন্স আজকে এত কম কেন? আজকে অনলাইন ক্লাস নাই না, সবাই অফলাইন ক্লাস করতে গেছোস? হ্যাঁ রে পোলা ভাই, ওইগুলো আসুক পরের দিন, ধরবো একটা একটা করে। আচ্ছা, তাসমিয়া ইসলাম সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর অরিত্র ভদ্র, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, কি অবস্থা? তারপর হচ্ছে আনোয়ানা, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া আক্তার আছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে অল ক্লিয়ার বলছে, তিশা অল ক্লিয়ার বলছে, লাবণ্য ক্লিয়ার বলছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। পূজা রানী সূত্রধর ওকে বলছে অল ক্লিয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে বলতেছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, তোমার কি অবস্থা? অর্ণা বলতেছে অল ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। তারপর হচ্ছে শান্তনুল্লাহ বলতেছে ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, এই হাতটা ব্যথা করতেছে। তারপর হচ্ছে গিয়ে শান্ত মোল্লা বলতেছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে ফাহমিদ হাসান বলতেছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কালকে রাতে আমি অনেক দিন পর অনেক পেজ লিখছি, লিখতে লিখতে আমার হাতটা ব্যথা হয়ে গেছে, ধ্যাৎ। ওকে, তারপর হচ্ছে আরিয়ান হচ্ছে বলতেছে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তারপর হচ্ছে শান্ত, আলহামদুলিল্লাহ। যারা জানতে চাচ্ছ কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আহ আর হচ্ছে সবাই মেবি এক্সট্রা ক্লাস করতে গেছে। হ্যাঁ, আজকে সবার অফলাইন ক্লাস আছে, আজকে কেউ অনলাইন ক্লাস করবে না। আহমিদ হাসান আচ্ছা বলতেছে ক্লিয়ার, আচ্ছা ওকে। তারপর তৃষা দত্ত বলতেছে হাই ভাই, হ্যালো কি অবস্থা? সুমাইয়া আক্তার সুমি জানতে চাচ্ছ কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপর্ণা রয় হ্যাপি, ওকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, শুনো। অনেক ভ্যালেন্টাইন্স ডে করতেছো, তো আমি যদি তোমাকে বলি যে তোমার 5টা ভালোবাসার মানুষের নাম বলো, চিন্তা করো একটু, 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে 5টা ভালোবাসার মানুষের নাম বলতে হবে। ভাবছো? 1, 2, 3, 4, 5। নিজের নাম বলছো একবারও বলো নাই, রাইট? সো ভ্যালেন্টাইন্স ডে তে নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে নিয়ে ব্যস্ত হও, নিজের দিকে ফোকাস করো। তোমাকে তুমি নিজেই নিজেকে অনেক দূর নিয়ে যেতে পারবা, ঠিক আছে? তো এদিক ওদিক হ্যান ত্যান এইগুলার দিকে আপাতত তাকাও না, পরে তাকাও, পরে ভাইবো, ঠিক আছে? ওকে ভাইয়া, আমরা সিঙ্গেলরা কি কি জানি বলতেছে। আর হচ্ছে ইশরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? নূরে আতিকা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। তাসনিয়া, ওয়ালাইকুম আসসালাম। তাসনিয়া, কয়টা তাসনিয়া? আচ্ছা, একটাই তাসনিয়া। আচ্ছা, ঠিক আছে। বলতেছে ভাই আপনার ক্লাস ছিল না? না, আমার ক্লাস থাকে না। ওকে, তারপর হচ্ছে ভাইয়া আমার ক্লাস আছে, এই যে আমি ক্লাস নিতে আসছি, বাসে বলে আসছি ক্লাস নিতে যাচ্ছি, এখন বিশ্বাস করছে কিনা কে জানে। আল্লাহ, এই ক্লাস তো হচ্ছে গিয়ে লাইভও হয় না, মানে এই ক্লাস তো জাস্ট তোমাদের অ্যাপে লাইভ হয়, এমনও না যে ফেসবুক লাইভ হচ্ছে দেখাইতে পারবো, দেখো আমি ক্লাস নিছি, ছবি তুলে রাখতে হবে। ভালো কথা বলছো, আসলে বাসায় বিশ্বাস করতেছে নাকি কে জানে। আচ্ছা, ঠিক আছে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। শরীফুল ইসলাম, হ্যালো ভাইয়া, হ্যালো, কি খবর? তারপর হচ্ছে প্রিয়ন্তী, ওয়ালাইকুম আসসালাম। তাহমিদা সুলতানা শিফা, ওয়ালাইকুম আসসালাম। সুমায়া ইভা বলতেছে কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ। বৃষ্টি আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আর হচ্ছে তাহারিমা সুলতানা শান্তা, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, 31 বাজে, হ্যাঁ ঠিক আছে। তো এখন শুরু করে দিই, এই তো একটা সিরিয়াস স্টুডেন্ট পাইছি। তো এখন হচ্ছে কি আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো, খুবই ইন্টারেস্টিং একটা টপিক, খুবই ইন্টারেস্টিং একটা টপিক, বাট আমার এটা পড়াইতে ভাল লাগবে না এখন। ভাল লাগবে না কারণ হচ্ছে এখানে কয়েকটা জিনিস নিয়ে কথা বলতে হবে যেগুলা নিয়ে আসলে তোমাদের কোনো আইডিয়াই নাই। অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী অ্যাসিড, এগুলা নিয়ে তোমাদের কোনো আইডিয়া নাই। আই নো, আমি এটা জানি, যেগুলা নিয়ে তোমাদের হয়তো অনেকেরই আইডিয়া নাই, কারণ এটা তোমাদেরকে দিয়ে রাখছে পরিবেশ রসায়নে। কেন এটা করছে আমি জানি না। সো হোয়াট এভার, আমি কারিকুলামের কাঁথা পুরাই দেই। সো আমি হচ্ছে গিয়ে যেভাবে পড়াইলে বুঝবা সেভাবে পড়াবো, পরে পরিবেশ রসায়নের সময় আবার পড়ানো যাবে। এখন আমি তোমাদেরকে একটু আইডিয়া দিব, হ্যাঁ, অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী অ্যাসিড নিয়ে। বাট তার আগে আজকে টপিকটা কি?
সেটা নিয়ে একটু কথা বলি। আজকে টপিকটা হচ্ছে এটা নষ্ট কেন, এটা কাজ করে না কেন। স্লাইড চেঞ্জের কাজ করে না। হ্যাঁ লেট করে ফেললাম নাকি? না লেট করে ফেলো নাই, লেট করে ফেলো নাই। আসো আমরা হচ্ছে শুরু করি, ঠিক আছে? সো টপিকটা কি? টপিকটার হেডিং দাও আজকে। খুবই ইন্টারেস্টিং টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক। ইন্টারেস্টিং হোক না হোক, খুবই ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে বাফার দ্রবণ। এটা কি দিয়ে লিখতেছি? বাফার দ্রবণ, ঠিক আছে? এখন তোমার জানতে হবে যে বাফার দ্রবণটা কি, ঠিক আছে? একটু আমরা বুঝি, একটা জিনিস একটু বুঝো। তোমরা কি কেউ সবাই ম্যাপ দেখছো? ম্যাপ যদি দেখো তাহলে তুমি দেখবা নেপালটা দেখো। হ্যাঁ, কারো কাছে যদি পৃথিবীর মানচিত্র থাকে তাহলে নেপালের পজিশনটা দেখো। নেপাল, ভুটান, এই টাইপের দেশগুলোর পজিশনটা দেখো। নেপাল এমন একটা দেশ, নেপালের এক পাশে আছে হচ্ছে ইন্ডিয়া, আরেক পাশে আছে হচ্ছে চায়না। নেপাল দুইজনের সাথেই বর্ডার শেয়ার করতেছে। এখন কথার কথা, ধরো এখানে ধরো আছে হচ্ছে নেপাল, ওকে? সো নেপালের এক পাশে কে আছে? নেপালের এক পাশে আছে হচ্ছে ইন্ডিয়া, আরেক পাশে আছে হচ্ছে চায়না। এই দুইটা পরাশক্তি নেপালের পাশে। খেয়াল করো, নেপাল হচ্ছে মাঝখানে একটা দেশ পড়ে আছে, যার দুই পাশে দুইটা পরাশক্তি, রাইট? এই ইন্ডিয়া, এর উপরে কথা বলার মানে সামর্থ্য নেপালের নাই। আবার এ পাশে চায়না আছে, এদের উপরে কথা বলার সামর্থ্য নেপালের নাই। বুঝতে পারছো? ইনফ্যাক্ট বাংলাদেশেও কয়েকজন ছাড়া কেউ আসলে ইন্ডিয়া এদের এগেইনস্টে কথা বলে নাই কখনো, এখনো বলতেছে না। কয়েকজনই বলছে, কয়েকজনই সেই গাটস দেখাইছিল, তাদেরকেও আচ্ছা যাই হোক, সেটা নিয়ে নাই বলি। তো এই যে নেপাল, নেপালের সামর্থ্য নাই এই ইন্ডিয়ার এগেইনস্টে কথা বলার, নেপালের সামর্থ্য নাই চাইনার এগেইনস্টে কথা বলার। তাইলে খেয়াল করো, লেটসে ইন্ডিয়া আর চায়নার মধ্যে যুদ্ধ লেগে গেছে, কঠিন যুদ্ধ লাগছে। এখন হচ্ছে ইন্ডিয়া থেকে মিসাইল মারবে হচ্ছে চায়নায়। সো ইন্ডিয়া থেকে চায়নায় মিসাইল মারতেছে, চায়নায় মিসাইল মারতেছে। যে কয়টা মিসাইল মারছে তার মধ্যে একটা ধরো নেপালে পড়ে গেছে, ডিম করে নেপালে পড়ে গেছে। বুঝতে পারছো? তো নেপালে পড়ছে। এখন আবার ধরো এই দিক দিয়ে চায়না হচ্ছে মারছে, চায়নাও মারছে মিসাইল, চায়নাও মারছে মিসাইল, চায়নাও মারছে মিসাইল, চায়না থেকেও একটা ধরো নেপালে পড়ে গেছে। তাহলে জিনিসটা একটু বুঝো, ইন্ডিয়া হচ্ছে চায়নার মধ্যে মারামারি হইতেছে, ইন্ডিয়া চায়নার মধ্যে যুদ্ধ লাগছে, দুইজন দুইজনকে মিসাইল মারতেছে। এই মিসাইল মারামারির মধ্যে দুই একটা মিসাইল নেপালে পড়ে গেছে। এখন নেপালে যদি পড়ে যায়, নেপাল কি করবে? নেপাল কি যুদ্ধ ঘোষণা করে দিবে ইন্ডিয়ার এগেইনস্টে? নেপাল কি চায়নার এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করে দিবে? আনসার হচ্ছে না, নেপাল কিছু করবে না। নেপাল হচ্ছে তীব্র নিন্দা জানাবে, নেপাল হচ্ছে একটা বিবৃতি দিবে যে হ্যাঁ এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। ইন্ডিয়া এ পাশ থেকে দুঃখ প্রকাশ করবে, এ পাশ থেকে চায়না দুঃখ প্রকাশ করবে, মাঝখানে নেপালে যে কয়টা মানুষ মরে গেছে কারো কিছু আসে যায় না। নেপালের সেই সামর্থ্যই নাই কিছু বলার। তাহলে জিনিসটা বুঝো, নেপাল হচ্ছে এমন একটা দেশ, এমন একটা স্টেট যে হচ্ছে গিয়ে না ইন্ডিয়ার এগেইনস্টে কিছু করতে পারতেছে, ইন্ডিয়া যদি ওরে বোম মারে ও পড়ে থাকে, চায়না যদি ওরে বোম মারে ওই চুপচাপ বসে থাকে। তো এই যে নেপাল, এই নেপালের একটা নাম আছে, এই টাইপের রাষ্ট্রকে বলা হয় হচ্ছে বাফার স্টেট। বাফার স্টেট। ওমা ওমা আমার স্লাইড চেঞ্জ হয়ে যেতেছে কেন? ওয়াও, তুমি কি ওইটা চাপতেছো এখান থেকে? আমার স্লাইড এখানে চেঞ্জ হয়ে গেছে। এটাকে বলা হয় হচ্ছে বাফার স্টেট। বুঝতে পারছো বাফার স্টেট কাকে বললাম? তাইলে আমি যে হচ্ছে গিয়ে এপাশ থেকে বোম খাইলেও কিছু বলে না, চুপ করে থাকে, এপাশ থেকে বোম খাইলেও কিছু বলে না, চুপ করে থাকে। তাহলে বাফার দ্রবণ কারা? বাফার দ্রবণ কারা? তাহলে বাফার দ্রবণ হচ্ছে যেই দ্রবণে, এখন লিখে রাখো, এখন হেডিং দাও বাফার দ্রবণ। বাফার দ্রবণ, তাহলে বাফার দ্রবণ কারা? বাফার দ্রবণ হচ্ছে সেই সব দ্রবণ যেখানে, দেখো যেই দ্রবণে
যেই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যদি যোগ করো তাহলে তার পিএইচ এর পরিবর্তন হয় না। মানে নেপালের মতো মিসাইল খায় চুপচাপ বসে থাকে, ওর পিএইচ এর কোনো চেঞ্জ হয় না, ওর কোনো হেলদোল নাই। তো তুমি যদি ওখানে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করো অথবা সামান্য পরিমাণ ক্ষার যোগ করো, কথার কথা ধরো পানিতে যদি আমি অ্যাসিড যোগ করি তাহলে পানির পিএইচ কমে যাবে। যে কোনো দ্রবণে পানিতে যদি আমি পিএইচ যোগ করি তাহলে কি হবে, পিএইচ কেন যোগ করবো, অ্যাসিড যদি যোগ করি পিএইচ কি হবে, কমে যাবে, রাইট? পানিতে যদি আমি অ্যাসিড যোগ করি, অ্যাসিড যোগ করলে পিএইচ কি হয়, বল বল বল। তো যে যে শুনতেছো সবাইকে বলতেছে অ্যাসিড যোগ করলে পিএইচ কি হয়, কমে। অ্যাসিড পিএইচ কমায়, ক্ষার পিএইচ বাড়ায়, এটা তো জানোস। ওকে, তো আমি যখন সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করতেছি সেখানে হচ্ছে কি পিএইচ কমে যায়, রাইট? কমে যাওয়ার কথা। কিন্তু আমি যখন বাফার দ্রবণে অ্যাসিড যোগ করতেছি তখন পিএইচ এর পরিবর্তন হয় না। সামান্য অ্যাসিড যোগ করলে পিএইচ এর পরিবর্তন হয় না। আমি যদি সামান্য ক্ষার যোগ করি তাইলেও পিএইচ এর পরিবর্তন হয় না। গট ইট? বাফার দ্রবণের মাথায় রাখবা একটা নির্দিষ্ট পিএইচ থাকে। এটা একটু লিখে রাখো, এটা এই জায়গায় অনেকে গ্যাঞ্জাম করে, এই জিনিসটা একটু লিখে রাখো। বাফার দ্রবণে কি থাকে, নির্দিষ্ট পিএইচ থাকে, ঠিক আছে? ওর একটা নির্দিষ্ট পিএইচ আছে। তুমি যদি ওই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করো তাইলে পিএইচ চেঞ্জ হবে না, সামান্য পরিমাণ ক্ষার যোগ করো তাইলেও পিএইচ পরিবর্তন হবে না। বুঝতে পারছো কেন এর নাম বাফার দ্রবণ? তাহলে বাফার দ্রবণের ঘটনা কি বুঝতে পারছো? যে ওর মধ্যে যাই যোগ করো, এই নেপালের মতো ওর মধ্যে মিসাইল মারো, চুপ করে বসে একটু বিবৃতি দিবে। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? আগে ক্লাস না করলে একটু প্যারাই হবে, ভালোই প্যারা হবে, বাট দেখো বুঝার চেষ্টা করে দেখো, ঠিক আছে? মাথায় ঢুকছে? লিখে নাও, এতটুকু লিখে নাও। ক্লিয়ার? ঠিক আছে। এইবার হচ্ছে গিয়ে আমরা কয়েক টাইপের বাফার দ্রবণ নিয়ে দেখবো, পরে শিখবো আমরা বাফার দ্রবণ কিভাবে বানায়। আগে আমরা দেখবো হচ্ছে যে বাফার দ্রবণ কি। বাফার দ্রবণের মধ্যে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, ঠিক আছে? আমার স্লাইড চেঞ্জার কি করলাম আমি, এটা তুলে নাও, তোলা হয়েছে? ওকে, এবার শিখি। আসো, বাফার দ্রবণ ওই যে বললাম না নির্দিষ্ট পিএইচ থাকে। এখন বাফার দ্রবণ আমরা শিখবো দুই টাইপের। আরেকটা আছে নিউট্রাল বাফার দ্রবণ, ওইটা নিয়ে আমরা কথা বলবো না, ওটা আমাদের আছে না, এইচএসসি এর জন্য লাগবে না প্লিজ। পরে যখন হচ্ছে অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং এর ক্লাস করবা তখন শিখাবো না। তো এখন হচ্ছে আমরা শিখবো, হেডিং দাও, অম্লীয় বাফার দ্রবণ। এই পেজে কি দুই টাইপের বাফার দ্রবণ দেখাইতে পারবো না মনে হয়? আচ্ছা, তারপরে ট্রাই করে দেখি। অম্লীয় বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ, এটা হেডিং দাও। তাহলে অম্লীয় বাফার দ্রবণ কারা, বা অম্লীয় বাফার দ্রবণ কাদেরকে নিয়ে হয় সেটা একটু বুঝো। অম্লীয় বাফার দ্রবণের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে, লিখে নাও পরে বুঝাচ্ছি, দুর্বল অ্যাসিড যোগ অনুবন্ধী ক্ষার অথবা লবণ। দুর্বল অ্যাসিড তার সাথে যোগ করবা হচ্ছে দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার অথবা দুর্বল অ্যাসিডের লবণ। পরে বুঝাচ্ছি এই কথার মানে কি, আপাতত এটা লেখো। সো অম্লীয় বাফার দ্রবণে কারা কারা থাকে? অম্লীয় বাফার দ্রবণে থাকে হচ্ছে ওই দুর্বল অ্যাসিডের,
যেই দুর্বল অ্যাসিড, ওই অ্যাসিডের, এখানে দুর্বল অ্যাসিড না লিখে এখানে লেখো ওই অ্যাসিডের, কারণ যেই দুর্বল অ্যাসিড নিছো ওই অ্যাসিডেরই লাগবে। সো ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার অথবা লবণ, যে কোনো একটা দুর্বল অ্যাসিড নিবা, তার সাথে হচ্ছে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার নিবা। এখন কথা হচ্ছে ভাই অনুবন্ধী ক্ষার কি? অনুবন্ধী ক্ষার নিয়ে আমাদের একটু কথা বলতে হবে, একটু বুঝতে হবে, একটু বুঝি আসো। অনুবন্ধী ক্ষার নিয়ে কথা বলতে হইলে আমাদের অ্যাসিডের একটা ফান্ডামেন্টাল থিওরিতে চলে যেতে হবে, একটা ফান্ডামেন্টাল মতবাদে চলে যেতে হবে, সেটা হচ্ছে ব্রোনস্টেড লাউরি মতবাদ। এই মতবাদ এখন আমি বুঝাবো না, ব্রোনস্টেড লাউরি মতবাদ বুঝাইতে গেলে টাইম লাগবে। আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটা একটু মাথায় ঢুকায় নাও। ওই মত, আচ্ছা বুঝাই দিই, ওই মতবাদ অনুযায়ী লিখে নাও। কি মতবাদ? ব্রোনস্টেড লাউরি। ব্রোনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী ব্রোনস্টেড লাউরি মতবাদ, এই মতবাদে কি বলা হয়েছে? এই মতবাদে বলা হয়েছে যে অ্যাসিড হচ্ছে তারাই যারা হচ্ছে H+ দান করে। অ্যাকচুয়ালি না, উনি H+ বলে নাই, উনি অন্য একটা কথা বলছে, আমি সেটাই লিখে দিই। অ্যাসিড হচ্ছে তারাই যারা H+ না, যারা অ্যাকচুয়ালি প্রোটন দান করে। প্রোটন মানেই H+। বুঝিস নাকি, বুঝো নাকি দেখো, না বোঝার কথা না। অ্যাসিড হচ্ছে তারাই যারা প্রোটন দান করে, আর ক্ষার হচ্ছে তারাই যারা প্রোটন গ্রহণ করে। কি গ্রহণ করে? প্রোটন বা H+ গ্রহণ করে। একটু বুঝো কথাটার মানে। কথাটার মানে হচ্ছে প্রোটন কেন H+, কেন প্রোটন হইল বলো? H+ কেন প্রোটন হইল? H+ প্রোটন হইল কারণ হচ্ছে হাইড্রোজেনের যে তোমার আইসোটোপ, যেটার নাম হচ্ছে প্রোটিয়াম, সেখানে কোনো নিউট্রন নাই। হাইড্রোজেনের আইসোটোপ প্রোটিয়াম যেটা, সেটায় কোনো নিউট্রন নাই, তাহলে নিউক্লিয়াসে একটা শুধুমাত্র প্রোটন থাকে, আর বাইরে একটা ইলেকট্রন ঘুরতে থাকে। এখন H+ হয়ে গেছে মানে ওই ইলেকট্রন তুমি বাইর করে দিছো। H+ হয়ে গেছে, এটার মানে কি? তুমি হচ্ছে গিয়ে ওই ইলেকট্রনটা বাই করে দিছো, তাহলে বাকি আছে কে? বাকি আছে খালি নিউক্লিয়াসটা। নিউক্লিয়াসে আছে কে? নিউক্লিয়াসে আছে খালি প্রোটন, কারণ নিউট্রন তো নাই। বুঝতে কি পারছো? এতটুকু মাথায় ঢুকছে যে প্রোটন মানে কেন H+ হয়ে গেল? H+ আর প্রোটন কেন সেম জিনিস, এটা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারার কথা, এটা সহজ কথা। বুঝছো? তাহলে ব্রোনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী অ্যাসিড তারাই যারা হচ্ছে প্রোটন দান করে। ঠিক আছে? কি দান করে? প্রোটন দান করে। আর ক্ষার তারাই যারা প্রোটন গ্রহণ করে। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি এখন আমাকে বলো, যে লেটস সে CH3 COOH। আচ্ছা এটা আগে এখানে বুঝাই। তাহলে ধরো একটা অ্যাসিড আছে হচ্ছে CH3 COOH। ঠিক আছে? এটা অ্যাসিড কেন? কারণ হচ্ছে এ কি করে? এ হচ্ছে গিয়ে প্রোটন দান করে। এই হচ্ছে কি করে? CH3 COO- বানায় ফেলে, আর হচ্ছে প্রোটন দান করে দেয়, H+ দান করে দিতে পারে। এতটুকু বুঝছো? ও হচ্ছে কি করতে পারে? প্রোটন দান করতে পারে, তার মানে ও হচ্ছে গিয়ে প্রোটন, ওর থেকে H+ হইতে পারে। রাইট? আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে ধরো HCl। এটা অ্যাসিড কেন? কারণ হচ্ছে এখান থেকে আমার H+ কি হইতে পারে? মাইনাস হইতে পারে, H+ হইতে পারে। তখন কি হয়? তখন Cl- থেকে যায়। রাইট? প্রোটন দান করতে পারে। তারপর হচ্ছে গিয়ে তোমার H2SO4। লেটস সে H2SO4 একটা প্রোটন দান করছে। H2SO4 যদি এখান থেকে যদি একটা প্রোটন মাইনাস করো, একটা প্রোটন দান করছে, ও ইউজুয়ালি দুইটা হাইড্রোজেনই দান করে দেয়, বাট লেটস সে ও একটা H+ দান করছে, তাইলে কি থেকে যায়? তাহলে HSO4 মাইনাস হয়ে যায় না? জিনিসটা বুঝো, দুইটা হাইড্রোজেন দান করে নাই, একটা হাইড্রোজেন দান করছে, তাই হচ্ছে HSO4 থেকে গেছে, আর 2 মাইনাস হয় নাই, তাই 1 মাইনাস আছে। বুঝতে পারছো? এতটুকু মাথায় ঢুকছে? তারপর হচ্ছে গিয়ে H3PO4। H3PO4 আমরা দেখছি যে H3PO4 হচ্ছে তিনটা হাইড্রোজেন দান করতে পারে, কিন্তু ধরো ও একটা প্রোটন দান করলো, ও একটা তো করতে পারেই, রাইট? একটা প্রোটন তো মাইনাস করতে পারেই। সো ওর থেকে ধরো একটা প্রোটন মাইনাস হইলো, তাইলে কি হবে? তাইলে হবে হচ্ছে H2PO4 মাইনাস। এতটুকু বুঝতে পারছো? তারপর ধরো H2CO3।
এখান থেকে হচ্ছে গিয়ে একটা প্রোটন মাইনাস হলো, এখান থেকে কি করলাম, একটা প্রোটন মাইনাস করলাম, তাইলে কি বাকি থাকে, HCO3 মাইনাস। এতটুকু কি বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? সবাই বুঝছো? তাইলে দেখো এরা কেন অ্যাসিড, এরা সবাই কেন অ্যাসিড, কারণ এরা সবাই হচ্ছে আমার কি দান করতে পারতেছে, এরা সবাই হচ্ছে গিয়ে আমার একটা করে প্রোটন দান করতে পারতেছে, এরা এদের সবার থেকে একটা করে প্রোটন মাইনাস করা পসিবল, সবাই একটা করে প্রোটন মাইনাস করতে পারে, রাইট? সবাই কি করতে পারে, একটা করে এদের থেকে, দেখো এদের প্রত্যেকটা থেকে একটা করে প্রোটন মাইনাস হইতেই পারে, এখান থেকে প্রোটন মাইনাস হয়ে গেছে, তাহলে এখান থেকে যদি প্রোটন মাইনাস হয়ে যায় তাহলে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দাও, তাহলে Cl মাইনাস থেকে যায়, এখান থেকে যদি H প্লাস বাদ দিয়ে দাও তাহলে এখানে HSO4 মাইনাস থেকে যায়, এখান থেকে যদি H3PO4 একটা H প্লাস বাদ দিয়ে দাও তাহলে H2PO4 মাইনাস থেকে যায়। বুঝতে কি পারছো? সবাই কি বুঝছো? এন্ড সবার মাথায় একটা করে মাইনাস কেন, কারণ একটা করে পজিটিভ চার্জ বাদ গেছে, সবার থেকে একটা করেই পজিটিভ চার্জ বাদ গেছে, আমি কিন্তু এক্সট্রা নেই নাই। সবাই বুঝছি? ক্লিয়ার? তাইলে বুঝো বাম পাশের এরা কি, বাম পাশের এরা সবাই হচ্ছে অ্যাসিড, বাম পাশের এরা সবাই কি, এই যে এখানে যারাই আছে এই বক্সের মধ্যে যারাই আছে এরা সবাই কি, এরা সবাই হচ্ছে অ্যাসিড, এরা সবাই অ্যাসিড। কেন? কারণ প্রোটন দান করে, এটা একটা অ্যাসিড, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, কারণ ওরা প্রোটন দান করে, এতটুকু বুঝছি, সবাই বুঝছি? না না, দান করতেছে মানে এখান থেকে H প্লাস মাইনাস করতেছি, এখান থেকে H প্লাস মাইনাস করতেছি, আমি যদি এইটা H প্লাস এই পাশে লিখতাম তাহলে এই যে প্লাস H প্লাস এমনি করে লিখতাম, এগুলার সাথে প্লাস H প্লাস এমনি করে লিখতাম, আমি হচ্ছে গিয়ে লিখতেছি যে H প্লাস মাইনাস হইছে, দান করতেছে। তুমি যদি দান করাকে এ পাশে লেখো তাহলে মাইনাস লিখবা, আর এ পাশে লিখলে প্লাস হিসাবে লিখবা। যাই হোক, সহজ কথা আমি তো বলতেছি যে এগুলা থেকে এক একটা থেকে H প্লাস মাইনাস করা পসিবল, এরা প্রত্যেকে একটা করে H প্লাস ছাড়ে দিতে পারে, এদের সবার থেকে একটা করে H প্লাস মাইনাস হয়, গট ইট? তাহলে এরা সবাই হচ্ছে অ্যাসিড কারণ প্রোটন দান করতেছে। এখন মজার জিনিস, এরা সবাই একটা করে H প্লাস দান করে দিছে, তার ফলে আমি এই ডান পাশের এদেরকে পাইছি, আমি এই যে ডান পাশের এদেরকে পাইছি, কখন পাইছি, এই যে আমার অ্যাসিডরা যখন H প্লাস দান করে দিছে তখন আমি ডান পাশের এদেরকে পাইছি, রাইট? অ্যাসিডরা একটা করে প্রোটন দান করার পরে এই যে CH3COOH থেকে এটা পাইছি, HCl থেকে এটা পাইছি, H2SO4 থেকে এটা পাইছি, H3PO4 থেকে এটা পাইছি, H2CO3 থেকে এটা পাইছি, এরা সবাই, এরা সবাই এদের যে অ্যাসিড ছিল সেই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, এরা সবাই এই অ্যাসিড গুলার অনুবন্ধী ক্ষার। এটা কি বুঝতে পারছো? এখানে লিখে রাখো, তাহলে এরাই হচ্ছে অনুবন্ধী ক্ষার, জাটতার অনুবন্ধী ক্ষার না। CH3COO মাইনাস হচ্ছে এই CH3COOH এর অনুবন্ধী ক্ষার, Cl মাইনাস হচ্ছে HCl এর অনুবন্ধী ক্ষার, HSO4 মাইনাস হচ্ছে H2SO4 এর অনুবন্ধী ক্ষার, কারণ H2SO4 থেকে একটা প্রোটন মাইনাস হয়ে HSO4 মাইনাস হইছে। বুঝতে পারছো? এরা সবাই হচ্ছে আমার অনুবন্ধী ক্ষার। এটা সবাইকে বুঝতে পারছো? এরা সবাই কি আমার, এরা সবাই হচ্ছে আমার অনুবন্ধী ক্ষার, গট ইট? জাটতার অনুবন্ধী ক্ষার না। এই Cl মাইনাস হচ্ছে HCl এর অনুবন্ধী ক্ষার, HSO4 মাইনাস হচ্ছে H2SO4 এর অনুবন্ধী ক্ষার। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এরা ক্ষার, আপনি ক্ষার কেন বলতেছেন? যা কিছু বলতে পারতেন, ঠিক আছে, এই CH3COO মাইনাস এই অ্যাসিডের সাথে রিলেটেড, Cl মাইনাস HCl এর সাথে রিলেটেড, HSO4 মাইনাস H2SO4 মাইনাসের সাথে রিলেটেড, কিন্তু আপনি সব বাদ দিয়ে ক্ষার কেন বলতেছেন? ক্ষার এই জন্য বলতেছি ভাইয়া, খেয়াল করো এদের প্রত্যেকের একটা করে H প্লাস গ্রহণ করার ক্যাপাসিটি আছে, এরা প্রত্যেকে একটা করে H প্লাস গ্রহণ করতে পারে, গ্রহণ করে আবার এই অ্যাসিডে ফেরত যেতে পারে, পারে না? পারে না? এই যে CH3COO মাইনাস, ও চাইলে একটা H প্লাস গ্রহণ করতে পারে, গ্রহণ করে CH3COOH বানায় ফেলতে পারে, রাইট? এই Cl মাইনাস ও কি করতে পারে, একটা H প্লাস গ্রহণ করতে পারে, গ্রহণ করে HCl বানায় ফেলতে পারে। HSO4 মাইনাস ও কি করতে পারে, একটা H প্লাস গ্রহণ করতে পারে, গ্রহণ করে H2SO4 বানায় ফেলতে পারে, রাইট? এন্ড H প্লাস যারা গ্রহণ করে ওদেরকে কি বলি আমরা? ব্রোনস্টেড-লাউরি মতবাদ অনুযায়ী কি বলতেছি? যারা H প্লাস গ্রহণ করে, যারা প্রোটন গ্রহণ করে, ওরা তো ক্ষার। তাই এই কারণে এরা হচ্ছে ক্ষার।
বুঝতে পারছো? কার অনুবন্ধী ক্ষার? এই যে অ্যাসিড থেকে প্রোটন দান করার ফলে এইটা উৎপন্ন হয়েছে, সেই তার অনুবন্ধী ক্ষার। কে কে বুঝো নাই বলো? যারা এতদিন অনুবন্ধী ক্ষার নিয়ে কান্নাকাটি করতেছিল আশা করি বুঝে গেছো, আশা করি আর সমস্যা থাকার কথা না। বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার? মাথায় ঢুকছে? হ্যাঁ হ্যাঁ, গট ইট। আচ্ছা, এখন এখানে এখানে মজা আছে, এই থিওরিটার মধ্যে মজা আছে। মজাটা হচ্ছে, খেয়াল করো, এই যে HCO3- এখানে কয়েকজন আছে, এদের এদের মধ্যে আরো মজা আছে। দেখো, আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি, এই যে এই ডান পাশে যারা যারা আছে এদের মধ্যে কারা কারা উভধর্মী, কারা কারা অ্যাসিডের ধর্মও দেখায় ক্ষারের ধর্মও দেখায়, বলতে পারবা? এদের মধ্যে কেউ কেউ আছে যারা উভধর্মী, যারা অ্যাসিডের ধর্মও দেখায় ক্ষারের ধর্মও দেখায়। যেমন হচ্ছে আমি যদি বলি, এই যে HSO4, HSO4 এর দিকে তাকাও। এটা একটু জাস্ট ট্রেইলার দিয়ে রাখি, যখন এটা পড়াবো তখন অনেক মজা লাগবে। HSO4 এর দিকে তাকাও। ও চাইলে, ও হচ্ছে একটা H+, ও হচ্ছে একটা প্রোটন বাদ দিয়ে দিতে পারে। ও চাইলে একটা প্রোটন দান করে দিতে পারে, দিয়ে হচ্ছে SO4 2- বানায় ফেলতে পারে, রাইট? রাইট? তাইলে ও যখন প্রোটন দান করে ফেলতেছে তখন কিন্তু ও আবার অ্যাসিড, ও কিন্তু আবার অ্যাসিড, রাইট? আবার আবার HSO4- ও হচ্ছে গিয়ে একটা প্রোটন গ্রহণও করতে পারে, ও একটা প্রোটন গ্রহণ করে H2SO4ও বানায় ফেলতে পারে। ও যখন প্রোটন গ্রহণ করতেছে তখন কিন্তু ও হচ্ছে ক্ষার। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই যে HSO4- ও কিন্তু দুই টাইপের ধর্মই দেখায়। আবার HCO3, ওর ওর ক্ষেত্রেও দেখো, HCO3- ও চাইলে H+ প্রোটন দান করতে পারে, করে CO3 2- বানায় ফেলতে পারে, অথবা ও চাইলে প্রোটন গ্রহণও করতে পারে, প্রোটন গ্রহণও করতে পারে, করে H2CO3 বানায় ফেলতে পারে। গট ইট? বুঝছো? মজা না? মজা না? সো এই যে তারপর হচ্ছে H2PO4, সেম, ও চাইলে প্রোটন দানও করতে পারে, প্রোটন গ্রহণও করতে পারে। বুঝছো? সো এরা হচ্ছে উভয় ধর্মই দেখায়। এটা নিয়ে মাথা ব্যথা নাই, এটা 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 এমনি মজা, মজার জন্য বলে রাখলাম। এটা পরে পরে পড়বো, আমরা পরিবেশ রসায়নে পড়বো, যেহেতু তোমার কারিকুলাম এভাবে বানানো হয়েছে, আমার কিছু করার নাই। পরিবেশ রসায়নের সময় এগুলা ডিটেলসে পড়বা, বাট আপাতত অনুবন্ধী ক্ষার তো বুঝছি, অনুবন্ধী ক্ষার তো বুঝছি, রাইট? উভমুখী কেন? ও, এটা উভমুখী কেন? কারণ এটা দুর্বল অ্যাসিড, তাই উভমুখী চিহ্ন দেওয়া হয়েছে, কারণ এটা দুর্বল অ্যাসিড। এখানে তাহলে একজন বলতেছে রিলেটিভিটি বলে কাজ করতেছে। এটা তুই রিলেটিভিটি তো এখনো বুঝোসই নাই, এটা কেন রিলেটিভিটি হবে? আচ্ছা, একটা পোল দিই, একটা ইয়েস নো পোল দিই, একটু বলো বুঝছো নাকি? পোলটা চাচ্ছে, হ্যাঁ, বুঝছো নাকি বলো? এটা বুঝা লাগবে না, মুছে দিছি, এটা মুছে দিছি, এটা বাদ, এটা বাদ। অনুবন্ধী ক্ষার বুঝছো নাকি এটা বলো? বুঝলে ইয়েস দিও। অনুবন্ধী ক্ষার যদি বুঝে থাকো তাইলে ইয়েস দিও। এরা যে সবাই অনুবন্ধী ক্ষার এই পর্যন্ত বুঝছো নাকি? ওইটা বুঝা লাগবে না, ওটা বাদ। ওটা এমনি বলছে, ভুলে বলে ফেলছি, ভুলে ভুলে আমার জীবনের ভুল হয়ে গেছে সবচেয়ে বড়, ওটা বলা আমার মাফ মাফ করে দাও আমাকে, আর বলবো না। অনুবন্ধী ক্ষারটা বুঝছো নাকি সেটা বলো। আগের কোন স্লাইড এটা? ওকে, তাইলে খেয়াল করো, তাইলে খেয়াল করো, এখন আমার অম্লীয় বাফার দ্রবণ তাইলে আমি কিভাবে বানাবো? তাহলে অম্লীয় বাফার দ্রবণ আমি বানাবো, আমি চাই তাইলে কি করতে পারি? আমি তাইলে হচ্ছে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে CH3, 1 2 করে দেখাই, CH3COOH, এটা আছে ধরো, ঠিক আছে, এটা আছে। এইটার সাথে, এইটার সাথে
তাকে যোগ করব, তাহলে আমি একটা দুর্বল অ্যাসিড নিছি, রাইট? এটা একটা দুর্বল অ্যাসিড। এই দুর্বল অ্যাসিডের সাথে আমি হচ্ছে এর একটা অনুবন্ধী ক্ষার নিব। এর অনুবন্ধী ক্ষারকে এই যে এটা থেকে একটা প্রোটন বাদ দিয়ে দাও, তাইলে যেটা পাবা ওইটাই অনুবন্ধী ক্ষার। তাহলে এখান থেকে একটা প্রোটন বাদ দিয়ে দিলাম, কি পাই? CH3COO-। ভাই এগুলা কি? এগুলা তো পায়ে লাগে। দাঁড়াও তো একটু ঠিক করি। ওকে, তো দেখো CH3COO-। গট ইট? বুঝছো? ক্লিয়ার? সো এখান থেকে একটা প্রোটন দান করে দিলে যেটা পাই সেটাই তো ওর অনুবন্ধী ক্ষার। এই যে যেমন দেখো এখানে দেখিয়েছিলাম CH3COOH এর অনুবন্ধী ক্ষার হচ্ছে CH3COO-। সো এখানে কি নিবা? CH3COOH নিবা, তার সাথে CH3COO- নিবা, অথবা এই যে অনুবন্ধী ক্ষার নিবা, অথবা এর একটা লবণ নিবা। এর লবণ কি? লবণ হচ্ছে কি, এই যে এটা তো আয়ন হিসাবে আছে না, এটার সাথে একটা ধাতু দিয়ে দাও। এটার সাথে একটা ধাতু দিয়ে দাও। এটার সাথে ধাতু মানে কেমন ধাতু? এই যে CH3COO-Na, সোডিয়াম দিয়ে দাও। সবগুলোর সাথে সোডিয়াম দিয়ে দাও, প্যারা নেই। বুঝতে পারছো? লবণ হয়ে গেছে। এইটাই বলছি যে যেই দুর্বল অ্যাসিড নিবা সেই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার অথবা ওর একটা লবণ, শেষ। বুঝছি? মাথায় ঢুকছে? আচ্ছা, আবার হচ্ছে গিয়ে ধরো HCOOH, এইটার অনুবন্ধী ক্ষারকে, এইখান থেকে একটা H, এখান থেকে এটার অনুবন্ধী ক্ষারকে বলো। এটার অনুবন্ধী ক্ষার হচ্ছে HCOO-, অথবা লবণ HCOO-Na। বুঝছি? আচ্ছা, তারপর আর কে আছে দুর্বল অ্যাসিড? যেমন ধরো H2CO3। H2CO3 এর অনুবন্ধী ক্ষার কি? এখান থেকে একটা প্রোটন বাদ দিয়ে দাও। এখান থেকে একটা প্রোটন বাদ দিয়ে দিলে কি থাকে? HCO3-। HCO3-, রাইট? সো HCO3-, অথবা এটা লবণ। তাহলে কি করবা? H মানে একটা সোডিয়াম অ্যাড করে দাও, NaHCO3। বুঝছি? গট ইট? ওকে, তারপর হচ্ছে তোমার আর কে হইতে পারে? আর হইতে পারে হচ্ছে H3PO4। এটার একটা অনুবন্ধী ক্ষার কে হবে? এটার অনুবন্ধী ক্ষার হবে হচ্ছে H2PO4-, অথবা NaH2PO4। মাথায় ঢুকছে না? আচ্ছা, আরো হইতে পারে, আরো দেখবা, দেখো আমি এখন এটাও নিতে পারি যে Na, এই যে HCO3-, এই কিন্তু একটা অ্যাসিডও, আমি তোমাদেরকে বলছিলাম এ চাইলে একটা প্রোটন দান করতে পারে, রাইট? এ চাইলেই কি করতে পারে? একটা প্রোটন দান করতে পারে। তাহলে এই অ্যাসিড নিব আর এর সাথে আরেকটা কি নিব? এই একটা প্রোটন দান করে দিলে কি হবে? এর অনুবন্ধী ক্ষার কে হবে? এর অনুবন্ধী ক্ষার হবে হচ্ছে CO3-2-। মাথায় ঢুকছে? সবাই বুঝছি? তাহলে এই হচ্ছে কি আমার অম্লীয় বাফার দ্রবণ। এরা যে কেউ হইতে পারে, এতগুলা পরীক্ষায় আসে না। এখান থেকে খুবই কমন এই 1, 2, 3 এই প্রথম 4টায় আসে ইউজুয়ালি পরীক্ষায়। প্রথম 4টাও আসে না, প্রথম 2, 3টা আসে। লবণ কেন আগে বসলো 3 নম্বরে? ভুল কথা বলতেছো, লবণ বসে নাই, আয়ন আগে বসছে, মানে সোডিয়ামটা আগে বসাইছি আমি এখানে। এটা আমরা এভাবে লিখি তাই, এখানে HCOO-Na, পরে লেখা হয় তাই পরে। এখানে তুমি Na পরে দাও, কিছু আসে যায় না। HCO3Na লিখবা, লেখো, আমার কিছু আসে যায় না, কারোরই কিছু আসে যায় না। লেখা হয় তাই আমি লিখছি। তুমি চাইলে HCO3 তারপর Na লিখতে পারো, কিছু আসে যায় না ভাইয়া। এই সোডিয়াম কোথায় বসাইতেছো, এই সোডিয়াম ধাতু কোথায় বসাইতেছো তাতে কিছু আসে যাবে না, কেউ মার্কস কাটবে না তোমার, যদি সে বুঝে। না না না, এত খারাপ না আমি, যে তোমাদেরকে এত কিছু লেখায় বলবো এবার কাটো। এইটা এক্সামে এভাবেই আসবে, এখান থেকে এটাই আসবে যে নিচের কোনটি বাফার দ্রবণ। তোমাকে পরীক্ষা দিবে যে নিচের কোনটি বাফার দ্রবণ। হ্যাঁ, 5 নাম্বারটা বুঝলাম না, 5 নাম্বারটা বুঝো নাই? 5 নাম্বারটা হচ্ছে এটা কি একটা অ্যাসিড হইতে পারে না? ব্রোনস্টেড লাউরিতে মাত্রই তোমাদেরকে শিখাইলাম যে যারা হচ্ছে কি প্রোটন দান করতে পারে তারা সবাই অ্যাসিড, রাইট? তাহলে এটা কি একটা অ্যাসিড হইতে পারে না? এটা আসলে আয়ন হিসাবে লিখছি, মানে বেসিক্যালি জিনিসটা দেখো, মানে জিনিসটা কি, এই যে দেখো
HCO3 মাইনাস, এটা যাই হোক, এর কি একটা প্রোটন দান করার ক্যাপাসিটি আছে? কে শাহরিন তাসফিয়া, তুমি খেয়াল করো, এই যে HCO3 মাইনাস, ও কি চাইলে একটা প্রোটন দান করতে পারে? হ্যাঁ পারে, ও চাইলেই প্রোটন দান করতে পারে, ও চাইলে একটা প্রোটন ত্যাগ করে দিতে পারে, দিয়ে হচ্ছে CO3 2 মাইনাস বানায় ফেলতে পারে, পারে না? পারে না? এমন কি কঠিন কিছু? এমন কি কঠিন কিছু না? ও তো প্রোটন দান করে দিছে, দান করে CO3 2 মাইনাস বানায় ফেলছে। তাইলে কি যে প্রোটন দান করতে পারে সে কি? সে হচ্ছে অ্যাসিড, আর প্রোটন দান করার ফলে যাকে পাওয়া গেছে সে হচ্ছে অনুবন্ধী ক্ষার। বুঝছি? মাথায় ঢুকছে? এখন হচ্ছে কি HCO3 তে আয়ন হিসাবে লিখছি, তুমি চাইলে এটাও লিখতে পারো NaHCO3, জাস্ট ওটার সাথে একটা ধাতু দিয়ে দাও, আয়ন মানে ওটার আয়ন থাকবে না, ওটা পুরো ইয়া হয়ে গেছে। আর হচ্ছে এই পাশে কি হবে? এই পাশে হচ্ছে সোডিয়াম দিয়ে দাও, Na2CO3। আয়নকে জাস্ট দূর করার জন্য তুমি যে সোডিয়াম দিয়ে দাও, বললামই তো, যতগুলো আয়ন আছে সেখানে সোডিয়াম দিয়ে দাও, কিছু আসে যায় না। বুঝছো? বুঝছো? তাইলে পরীক্ষায় যদি তোমাকে অপশন দেয় যে নিচের কোনটি বাফার দ্রবণ, এগুলার কোনো একটা যদি থাকে সেটা দাগায় দিবা, দ্যাটস ইট। বুঝছি? আমি ভোট দেই নাই রে ভাই, আমি ভোট দেই নাই, এই যে ভোট দেই নাই, কারণ হচ্ছে আমি বগুড়ার ভোটার, ভোট দিতে বগুড়ায় যেতে অনেক প্যারা লাগতেছিল। ওকে, সিকিউতে কিভাবে আসবে সেটা পরে বলতেছি, যেটা পড়াইতেছি ওটা পড়ো, কিভাবে আসবে সেটা তো দেখাই দিব পরে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা শিখবো হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। আমি হচ্ছে অন্য একটা পেজ নিয়ে আসি, তুমি এখানে চলে আসো। হ্যাঁ, এখন আমরা শিখবো হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। সেম সেম সেম, ক্ষারীয় বাফার দ্রবণ, ঠিক আছে? তো কি দ্রবণ? ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে ক্ষারীয় বাফার দ্রবণ কিভাবে পাবো? ক্ষারীয় বাফার দ্রবণ পাবো হচ্ছে এরকমই দিছিলাম না? হ্যাঁ, বাহ, আমি তো সুন্দর করে লিখতেছি। দুর্বল ক্ষার, লেখো, দুর্বল ক্ষার প্লাস ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বা লবণ। লেখো, দুর্বল ক্ষার প্লাস ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বা লবণ। নওগাঁয় বাসা তোমাদের? কোথায়? মানে আমার আমার ব্যাপারটা হচ্ছে একটু কমপ্লিকেটেড, মানে আমার বাবার, মানে আমাদের ফ্যামিলির অরিজিন, মানে বাবাদের অরিজিন হচ্ছে বগুড়ায়, আর হচ্ছে বাবারা বড় হয়েছে নওগাঁয়। তো ওদের বাসা টাসাও নওগাঁয় আছে, বগুড়াতেও আছে। তো নওগাঁয় আমি ঈদ করতে সবসময় নওগাঁতেই গেছি, কারণ আমার দাদি থাকতো নওগাঁয়, তো আমি নওগাঁতেই যাইতাম। তো আমার দেশের বাড়ি আমি নওগাঁয় বলতাম, ঠিক আছে? আর হচ্ছে অ্যাকচুয়ালি বাবাদের পৈতৃক ভিটা যেটা, সেটা আছে হচ্ছে বগুড়ায়। দ্যাটস ওয়াই হচ্ছে তারা ওখানে বগুড়ার ভোটার, আমিও বগুড়ার ভোটার, ওইটাই হচ্ছে স্থায়ী ঠিকানা দেয়া, ঠিক আছে? ওকে, এত প্লাস মাইনাস কি মানে কি লিখতেছি, নোটেশন নিয়ে প্যারা খাও না। এই যে নোটেশন নিয়ে যদি প্যারা খাও তাহলে মানে ভুল করতেছো। এখানে এখানে যেটাই লিখতেছি, এখানে আমি জাস্ট বুঝানোর জন্য যে ও হচ্ছে প্রোটন দান করতেছে, প্রোটন দান করতেছে, সেটা তুমি যে কোনো ভাবে বুঝাইতে পারো। এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না যে আমি কোন নোটেশন দিছি, আমি এখানে -H+ দিছি মানে প্রোটন দান করে দিছি, দ্যাটস ইট। ঠিক আছে? আমি যদি এখানে +H+ দিতাম তার মানে প্রোটন গ্রহণ করতেছে। বুঝছো? যে এই যে H2SO4 আছে, H2SO4 আছে, এই তীর চিহ্নের মানে কি? একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে, একটা বিক্রিয়া হয়েছে, কিছু একটা হয়েছে, সেই প্রসেসে প্রোটন বাদ হয়ে গেছে।
মাইনাস এইচ প্লাস মানে এই প্রসেসের মধ্যে এইচ প্লাস বাদ হয়ে গেছে। তো তাইলে হচ্ছে কি আমার থাকে হচ্ছে HSO4 মাইনাস। এটাই, এই নোটেশন নিয়ে প্যারা খায় না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাইলে এবার খেয়াল করো, এটা হচ্ছে কি আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে ক্ষারীয় বাফার দ্রবণ কি, সেটার জন্য আমরা আবার একটু ব্রোনস্টেড লাউরিতে ফিরে যাই। তাহলে ব্রোনস্টেড লাউরিতে ফিরে যেতে হবে না। যেমন হচ্ছে কি ধরো একটা দুর্বল ক্ষার হচ্ছে NH3। দুর্বল ক্ষার কি NH3, ঠিক আছে? সো NH3 তে তুমি জানো যে নাইট্রোজেনে হচ্ছে আমার দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। সো নাইট্রোজেন কি করতে পারে, নাইট্রোজেন হচ্ছে H+ আয়ন গ্রহণ করতে পারে। নাইট্রোজেন কি করতে পারে, নাইট্রোজেন হচ্ছে H+ আয়ন গ্রহণ করতে পারে। ও যদি H+ আয়ন গ্রহণ করে, তাহলে খেয়াল করো নাইট্রোজেন হচ্ছে H+ আয়ন গ্রহণ করছে, করে কি বানাইছে NH4+। তাহলে NH3 হচ্ছে ক্ষার, এন্ড ও H+ গ্রহণ করার ফলে যে জিনিসটা তৈরি হয়েছে, এই যে NH4+, এটা হচ্ছে ওর অনুবন্ধী অ্যাসিড। বুঝতে পারছি? এই যে দেখো, এই যে NH3 কি করে, একটা H+ গ্রহণ করে হচ্ছে বানায় হচ্ছে NH4+। তাহলে জিনিসটা দেখো, NH3 কি, NH3 হচ্ছে H+ গ্রহণ করতেছে, তাই ও হচ্ছে ক্ষার। আর হচ্ছে যেটা বানাইতেছে, H+ গ্রহণ করে যে জিনিসটা বানায় ফেলছে, সেটা হচ্ছে ওর অনুবন্ধী অ্যাসিড। গট ইট? তাহলে এই যে NH3 তার সাথে NH4+, অথবা এর লবণ। লবণ কেমন হবে, এবার এতক্ষণ কি অ্যাড করতেছিলা, সব নেগেটিভ ছিল, নেগেটিভের সাথে সোডিয়াম অ্যাড করতেছিলা, এখানে সব পজিটিভ আসবে, তো সেটার সাথে ক্লোরিন অ্যাড করে দাও, তাহলে NH4Cl, এটা হচ্ছে লবণ। বুঝছি? মাথায় ঢুকছে? সবাই বুঝছি? আচ্ছা, তারপর হচ্ছে কি 2 নাম্বার। 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে ধরো NH4OH। NH4OH, এবার এটা একটু তোমার বুঝতে হবে। NH4OH, এ যদি একটা H+ গ্রহণ করে, এ কি করতেছে, এ যদি একটা H+ বা প্রোটন গ্রহণ করে, তুমি দেখো ক্ষার কি করে, প্রোটন গ্রহণ করে। ও যদি H+ গ্রহণ করে, তাহলে যে জিনিসটা হবে, এই H+ এই OH কে নিয়ে বের হয়ে যাবে কি হিসাবে, পানি হিসাবে। বুঝতে পারছো? NH4OH যদি প্রোটন গ্রহণ করে, সেই প্রোটনটা ওর এই OH কে নিয়ে পানি হিসাবে বের হয়ে যাবে, আর তার ফলে পড়ে থাকবে হচ্ছে NH4+। তার ফলে কি পড়ে থাকবে, NH4+। তার মানে বুঝতেছো যে NH4OH ও যদি H+ গ্রহণ করে, তাহলে পানি উৎপন্ন হয়, আর হচ্ছে NH4+ উৎপন্ন হয়। তার মানে এইটা হচ্ছে আমার ক্ষার, কারণ ও H+ গ্রহণ করতেছে, আর এটা হচ্ছে আমার অনুবন্ধী অ্যাসিড। বুঝছি? সবাই বুঝছি? তাহলে এই যে NH4OH তার সাথে কি ওর অনুবন্ধী অ্যাসিড কে NH4+, অথবা লবণ NH4Cl। মাথায় কি ঢুকছে ছোট্ট বন্ধুরা? বুঝছি? ক্ষারীয় বাফারে এই দুইটাই এক্সাম্পল। বাট তোমাদের হচ্ছে গিয়ে আরেকটা, একবার অ্যাডমিশন টেস্টে আসছিল, এটা একটু জৈব যৌগে চলে যায়, জৈব যৌগে চলে যাইতেছে, তারপরে দেখাই দিই, এমন কঠিন কিছু না। RNH2, খেয়াল করো, এখানে এটা আর হচ্ছে অ্যালকাইল মূলক, এটা তোমাদের জানা উচিত যারা স্কুলে একটু হইলেও পড়ে আসছো। NH4 এর উপরে মাইনাস হবে, এটা কই থেকে শিখছো আয়শা? এই জিনিসটা কোত্থেকে শিখছো? আর যারা এতটুকু বুঝো নাই বুঝাচ্ছি, এই যে RNH2 হচ্ছে গিয়ে, এখানে আর হচ্ছে অ্যালকাইল মূলক, এটা জানা উচিত। সো এখানেও নাইট্রোজেনে হচ্ছে গিয়ে আমার দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। সো ওও হচ্ছে গিয়ে প্রোটন গ্রহণ করতে পারে, প্রোটন গ্রহণ করে ও বানায় ফেলে হচ্ছে RNH3+, অথবা RNH3Cl, ওই প্লাসের জায়গায় Cl বসায় দিছি। এতটুকু তুলো, যারা বুঝতেছো না তাদেরকে বুঝিয়ে দিছি। এই জিনিস বুঝো নাই, 1 বুঝো নাই, 2 বুঝো নাই, না কোনটা বুঝো নাই? 3 পরে, 3 বাদ দাও, 3 জাস্ট তুলে রাখো খাতায়। 1 আর 2 এর মধ্যে কোনটা বুঝো নাই পোলাপাইন, যারা বুঝো নাই? নিতু রায় তোমার কেন খালি মাথার উপর দিয়ে যায়, তোমার মাথায় তো নিচে কেন?
বুঝছো? বুঝছো? আচ্ছা আমি আবার বলতেছি দেখো, NH3 যেটা আছে, ফার্স্টে প্রথমটা বুঝাই। NH3 এটা হচ্ছে কেমন দেখো, এই যে নাইট্রোজেন, ও হচ্ছে তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, ওর হচ্ছে এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে। এই মুক্তজোড় ইলেকট্রন দিয়ে ও হচ্ছে একটা H প্লাসের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। কি বন্ধন তৈরি করে? সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন যদি ও তৈরি করতে পারে, তখন ও কেমন বন্ধন গঠন করে? এই যে এন, এই দিকে হচ্ছে এইচ এর সাথে যুক্ত হয়, এই দিকে হচ্ছে এইচ, এইদিকে এইচ, এইদিকে এইচ। যেহেতু এইচ প্লাস ছিল, সো পুরাটার উপর প্লাস চলে আসে। সো খেয়াল করো, এখানে ছিল আমার NH3, যে হচ্ছে একটা H প্লাস আয়ন গ্রহণ করছে, গ্রহণ করে NH4 প্লাস বানায় ফেলছে, NH4 প্লাস বানায় ফেলছে। তাইলে জিনিসটা দেখো, তাইলে হচ্ছে এখানে NH3 কি করছে? NH3 প্রোটন গ্রহণ করছে। তাহলে NH3 কি? NH3 হচ্ছে ক্ষার। আর এই যে H প্লাস গ্রহণ করে যেটা বানায় ফেলছে, প্রোটন গ্রহণ করার পর ক্ষার যেটা বানায়, অ্যাসিড যেটা বানাইতেছিল, এটা কি হচ্ছিল? অনুবন্ধী ক্ষার। তাইলে NH3 যখন হচ্ছে গিয়ে H প্লাস গ্রহণ করে যে জিনিসটা বানায় ফেলছে, সেটা কি হবে? অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী অ্যাসিড কেন ভাইয়া? কারণ ও হচ্ছে চাইলে একটা প্রোটন দান করে দিতে পারে, আবার প্রোটন দান করে দিতে পারে, তাই ও অ্যাসিড। বুঝছি? তাই NH3 এর অনুবন্ধী অ্যাসিড হচ্ছে NH4 প্লাস। এখন কোশ্চেন হচ্ছে ভাই NH4OH এর অনুবন্ধী অ্যাসিড কেন NH4 প্লাস? কারণ হচ্ছে NH4OH, কই দেখাবো, কারণ হচ্ছে NH4OH, এখানে যোগ করে দেখেন, লেটস সে ও হচ্ছে প্রোটন গ্রহণ করছে। ও কি গ্রহণ করছে? ও হচ্ছে একটা প্রোটন গ্রহণ করলো। প্রোটন গ্রহণ করার পর ঘটনাটা কি ঘটবে? এই প্রোটন এই OH কে নিয়ে পানি বানায় ফেলবে, ওই প্রোটন ওই OH কে নিয়ে পানি বানায় ফেলছে। এন্ড তার ফলে এখানে বাকি আছে হচ্ছে NH4 প্লাস। এইটা হচ্ছে ওর অনুবন্ধী অ্যাসিড, NH4OH ছিল যে H প্লাস গ্রহণ করতে পারছে, তার ফলে যে জিনিসটা উৎপন্ন হয়েছে এইটা হচ্ছে ওর অনুবন্ধী অ্যাসিড। বুঝছি? মাথায় ঢুকছে? ভেরি গুড, সাবাস। তো আশা করি বুঝে গেছো, আশা করি বুঝে যাওয়া উচিত। তো NH4OH এর অনুবন্ধী অ্যাসিড হচ্ছে NH4 প্লাস, আর সেটার সাথে লবণ হিসাবে তুমি লবণ যদি দেখাতে হয় তখন ক্লোরিন অ্যাড করে দাও, NH4Cl। ওকে, আর লাস্টেরটা যারা বুঝো নাই, দেখো ওই সেম NH3 যেমন একটা H প্লাস গ্রহণ করছে, এই NH2 একই ভাবে একটা H প্লাস গ্রহণ করছে, করে NH3 প্লাস বানায় ফেলছে। গট ইট? সেম। সবাই বুঝছি? একটা ইয়েস নো পোল দিই, বলো বুঝছো নাকি? এটা আমি ডিলিট করে দিব। আমি এখন স্লাইড সুন্দর করতে চাই, তো এগুলা বাজে স্লাইড রাখতে চাই না। তাহলে হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ হইছে, তার আগে আমি হচ্ছে ব্রোনস্টেড লাউরিটাকে, এই তোমরা কি স্লাইড পাও? ওকে, ঠিক আছে। আর হচ্ছে অ্যালকাইল মূলক ভাইয়া, আর হচ্ছে অ্যালকাইল মূলক। ওকে, সামনে যাই। ঠিক আছে, এবার হচ্ছে আমরা বাফার দ্রবণ প্রস্তুতি, এবার আমরা শিখবো হচ্ছে বাফার দ্রবণ।
বাফার দ্রবণ প্রস্তুতি, এটা আমরা শিখবো। সো বাফার দ্রবণ প্রস্তুতিটা কিভাবে করতে হয়, ফার্স্টে আমরা শিখবো হচ্ছে ডিরেক্ট বাফার দ্রবণ প্রস্তুতি। ফার্স্টে কি, ফার্স্টে হচ্ছে ডিরেক্ট বাফার দ্রবণ প্রস্তুতি। এটা কি দিয়ে লিখতেছি, ধ্যাত, ডিরেক্ট বাফার দ্রবণ প্রস্তুত করব, ঠিক আছে। তো এই জিনিসটা একটু বুঝো, এই জিনিসটা একটু বুঝো, এরা 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 একদম একদম লুথা, এখানে আসলে বুঝার কিছু নাই, এটা একদম ফালতু। ডিরেক্ট বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করব সেটা হচ্ছে, লেটস সে তোমার কাছে একটা পাত্র আছে, তোমার কাছে কি আছে, একটা পাত্র আছে, সেই পাত্রে তুমি হচ্ছে গিয়ে বাজার থেকে CH3COOH কিনে নিয়ে ঢাইলে দিলা। তুমি বাজার থেকে CH3COO এনে কিনে, এ লাল কেন, এটা এই বিশ্রী রং কে দিয়ে রাখছে, তুমি বাজার থেকে কি নিয়ে আসলা, CH3COOH কিনে আনলা, আর হচ্ছে কি কিনে আনলা, CH3COON কিনে আনলা, CH3COON কিনে আনলা, কিনে এনে ঢাইলে দিলা, তাহলে তোমার বাফার দ্রবণ প্রস্তুত হয়ে গেল ডিরেক্ট একদম। এটাও কিনে আনছো, এটাও কিনে আনছো, কিনে এনে ঢালে দিছি, শেষ। বুঝতে পারছো? অথবা হচ্ছে গিয়ে ধরো তুমি হচ্ছে গিয়ে বাজার থেকে HCOOH কিনে আনছো, আর হচ্ছে HCOON কিনে আনছো, কিনে এনে ঢালে দিছো, শেষ, ডিরেক্ট প্রস্তুত হয়ে গেছে। দুইটাই কিনে আনছো, কিনে এনে ঢালে দিছো, বুঝতে পারছো? অথবা হচ্ছে গিয়ে ধরো তুমি বাজার থেকে হচ্ছে NH4OH কিনে আনছো, কিনে আনছো, আর হচ্ছে গিয়ে NH4 কিনে আনছো, কিনে এনে ঢালে দিছো, শেষ, তোমার ডিরেক্ট বাফার দ্রবণ হয়ে গেছে, শেষ। এতটুকুই, এতটুকু, এখানে বুঝার কিছু নাই। যে যাদেরকে দিয়ে বাফার দ্রবণ হয়, যে এটার সাথে এটা যোগ করলে বাফার দ্রবণ হয়, ওই দুইটা কিনে আনছি, কিনে এনে ঢালে দিছি, গট ইট। তারপর HCOOH কিনে আনছি, HCOON কিনে আনছি, কিনে এনে ঢালে দিছি, আমার বাফার দ্রবণ হয়ে গেছে, সব বাফার দ্রবণ, গট ইট, মাথায় ঢুকছে? তো এরা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, কারণ এখানে আমার অ্যাসিড, অ্যাসিডের সাথে লবণ, অ্যাসিড, অ্যাসিডের সাথে লবণ, আর এটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ, কারণ ক্ষার, ক্ষারের সাথে লবণ, শেষ। পাত্রে ঢালবা, কই ঢালবা মানে কি, তোর মাথায় ঢালবি? প্রশ্ন এমন করে, হ্যাঁ মিক্স করবা, দুইটা মিশায় দিবা, দুইটা একসাথে মিশাইতে হবে, এটাই তো বলা হচ্ছে যে দুর্বল অ্যাসিড আর তার সাথে HCOON দুইটা মিশাইলে তুমি হচ্ছে গিয়ে বাফার দ্রবণ পাবা, গট ইট? বুঝছি সবাই? এতটুকু মাথায় ঢুকছে? ক্লিয়ার? ওকে। R8 মানে রাইট, বুঝছি ভাই, হাতটা তো ব্যথায় খুলে যেতেছে মনে হচ্ছে, গট ইট। এখানে আসলে শেখার কিছু নাই, শেখার আছে পরেরটায়। এর পরেরটাই হচ্ছে গিয়ে আমরা শিখবো, সেটা হচ্ছে ইনডিরেক্ট বাফার দ্রবণ প্রস্তুতি। কি করবা? ইনডিরেক্ট বাফার দ্রবণ প্রস্তুত করবা। দাও হেডিং দাও। এখন আসো আমরা একটু এটা শিখি, এটা এটা অনেক মজার আছে। এটা কি মজা দেখো, ফার্স্টে হচ্ছে, এই রংটাও পছন্দ হচ্ছে না, আমি চাই হচ্ছে এরকম রং, ওকে। সো দেখো, সেটা হচ্ছে যে তোমার দুর্বল অ্যাসিড নিবা, দুর্বল অ্যাসিড তো নিতেই হয়, রাইট? দুর্বল অ্যাসিড নিবা, তার সাথে হচ্ছে শক্তিশালী ক্ষার নিবা। পরে বলতেছি, হিসাব নিকাশ পরে বলতেছি। দুর্বল অ্যাসিড নিবা আর তার সাথে শক্তিশালী ক্ষার নিবা, তার ফলে তুমি পাবা হচ্ছে অম্লীয় বাফার।
দুর্বল অ্যাসিডের সাথে তুমি যদি শক্তিশালী ক্ষার নাও তাহলে তুমি পাবা হচ্ছে অম্লীয় বাফার। ওকে, আর হচ্ছে দুর্বল ক্ষার প্লাস শক্তিশালী অ্যাসিড তাইলে তুমি পাবা হচ্ছে ক্ষারীয় বাফার। তুলে নাও, বুঝাই দিচ্ছি। ক্ষারীয় বাফার, এটা তুলে নাও। কিন্তু একটা শর্ত আছে, কিন্তু এগুলার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে তোমার উইক, সে অ্যাসিড হোক বা ক্ষার হোক, দুর্বল অ্যাসিড নিছো না, তো দুর্বল অ্যাসিডের মোল সংখ্যা শক্তিশালী অ্যাসিডের মোল সংখ্যার চেয়ে বেশি হতে হবে। এটাও বুঝিয়ে দিচ্ছি, শর্তটাও লিখে নাও যে তোমার দুর্বল অ্যাসিডের মোল সংখ্যা শক্তিশালী ক্ষারের মোল সংখ্যার চেয়ে বেশি হইতে হবে, আর দুর্বল ক্ষারের মোল সংখ্যাও শক্তিশালী অ্যাসিডের মোল সংখ্যার চেয়ে বেশি হইতে হবে। এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা শর্ত, এটাও হচ্ছে লিখে রাখো পাশে, এটা হইতেই হবে। ডান? আচ্ছা, এবার আসো আমরা হচ্ছে কি এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে ধরো CH3COOH, এটা হচ্ছে আমার দুর্বল অ্যাসিড, রাইট? এই দুর্বল অ্যাসিডের সাথে আমি কাকে বিক্রিয়া করাবো? একটা শক্তিশালী ক্ষারের বিক্রিয়া করাবো। শক্তিশালী ক্ষারকে NaOH। এরা যদি বিক্রিয়া করে তাইলে আমি কি পাবো বলতো? অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় তোমাকে কি করতে হয়? এই যে হাইড্রোজেন আর সোডিয়ামের জায়গা অদল বদল করে দাও, তাহলে কি উৎপন্ন হবে? CH3COONA। এই যে এই হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম এসে বসবে, আর এই হাইড্রোজেন যাবে সোডিয়ামের জায়গায়, এই যে এই হাইড্রোজেন সোডিয়ামের জায়গায় যাবে, তাহলে কি উৎপন্ন করবে? পানি। তাহলে পানি প্লাস H2। এটা কিন্তু সমতা করাই আছে, যে এটা এক মোলের সাথে এটা এক মোল বিক্রিয়া করে, তার ফলে এক মোল এটা উৎপন্ন হয়, এক মোল ওইটা উৎপন্ন হয়। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? নাই। তাহলে ধরো আমাকে কি বলছে? আমাকে বলছে হচ্ছে গিয়ে উইকের মোল সংখ্যা বেশি নিতে হবে। উইকের কি নিতে হবে? মোল সংখ্যা বেশি নিতে হবে। তাইলে ধরো আমি এটা নিলাম হচ্ছে গিয়ে 50 মোল, কোনো কথা নাই, আমি এটা নিছি হচ্ছে 50 মোল। আর এটা নিব কম, এটা নিছি ধরো 20 মোল। তাইলে বলো তো ভাইয়া, এখানে লিমিটিং বিক্রিয়ক কে? লিমিটিং বিক্রিয়ক NaOH। 20 মোল NaOH থেকে 20 মোল CH3COONA উৎপন্ন হবে। 20 মোল CH3COONA উৎপন্ন হবে। তার মানে বুঝো যে এটা 50 মোল ছিল, এটা এক মোলের সাথে এটা এক মোল বিক্রিয়া করে, তাহলে এটার 20 মোল, এটার 20 মোলের সাথে বিক্রিয়া করছে, তাহলে 20 মোল শুধুমাত্র বিক্রিয়া করছে, তাহলে বাকি 30 মোল অবশিষ্ট থেকে গেছে না? বাকি 30 মোল কি অবশিষ্ট থেকে গেছে না? এটা কি বুঝতে পারছো? সবাই বুঝছো? যে দেখো এখানে হচ্ছে 50 মোল আছে, 50 মোলের সাথে এখানে 20 মোল বিক্রিয়া করতেছে, তাহলে NaOH তো লিমিটিং বিক্রিয়ক, রাইট? এটা 20 মোল বিক্রিয়া করে, 20 মোল বিক্রিয়া করে এরও 20 মোলের সাথে, তাহলে এখানে তো 50 মোল আছে, তার মানে 30 মোল এক্সট্রা আছে। বুঝছো? সবাই বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমার 30 মোল এক্সট্রা আছে। দাঁড়াও, মা ফোন দিচ্ছে, 1 মিনিট। গট ইট? তাইলে খেয়াল করো, তাইলে এবার মজার জিনিস দেখো, এটা হচ্ছে আমার আছে। এখন ধরো বিক্রিয়া যখন শেষ হয়ে গেছে তখন আমি কি পাইছি? তাইলে আমি বিক্রিয়ার পর কি পাইলাম বলতো? বিক্রিয়ার পর আমার CH3, বিক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর CH3COOH আছে কতটুকু? CH3COOH বাকি আছে কতটুকু? 30 মোল। 30 মোল। আর হচ্ছে গিয়ে NaOH বাকি, NaOH না, CH3COOH, NaOH কিন্তু শেষ, NaOH কিন্তু শেষ। দেখো কত মোল ছিল? 20 মোল। 20 মোল পুরাটাই বিক্রিয়া করে ফেলছে, ও শেষ। তাহলে উৎপন্ন হয়েছে কি? CH3COONA। CH3COONA
এটা উৎপন্ন হয়েছে কতটুকু 20 মোল। বুঝতে কি পারছো? এই যে আলটিমেটলি তুমি কি পাইলা, তুমি তোমার বাফার দ্রবণটা পেয়ে গেছো। দেখো বাফার দ্রবণে কে কে থাকবে, কি কি বলছিলাম, বাফার দ্রবণে হচ্ছে আমার CH3COOH থাকবে, CH3COONA থাকবে, NaOH কিন্তু শেষ হয়ে গেছে। সো আমি বাফার দ্রবণ পাইছি না, আমি বাফার দ্রবণ পাইছি না পোলাপাই। বুঝছো, শর্তটা আমি বলছি যে দুর্বল, সে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে দুর্বল অ্যাসিডের মোল সংখ্যা দেখো আমি বেশি নিছি, এটা 50 মোল নিছি, আর শক্তিশালীটা কম নিতে হবে, 20 মোল নিতে হবে। কারণ কেন কম নিতে হবে, এটা কেন কম নিতে হবে, এটা কেন বেশি নিতে হবে, কারণ হচ্ছে ভাইয়া এটা যদি তুমি বেশি নাও তাহলে তো এইটা শেষ হয়ে যাবে, দুর্বল অ্যাসিড আগে শেষ হয়ে যাবে, যাকে কম নিবা সে আগে শেষ হয়ে যাবে না। তাহলে NaOH আমি কেন কম নিচ্ছি, কারণ NaOH যেন বিক্রিয়া করে শেষ হয়ে যায়, শেষ করে আমার যেন লবণ উৎপন্ন করে ফেলে, আর আমার এটা যেন অবশিষ্ট থেকে যায়। আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এই যে একে রাখা, CH3COOH কে রাখা, আর CH3COONA কে রাখা। এরে কি আমি চাই, বাফার দ্রবণে কি ওর থাকার কথা না, ও কেন থাকবে, বাফার দ্রবণে থাকবে আমার দুর্বল অ্যাসিড আর সেই দুর্বল অ্যাসিডের লবণ। আমার টার্গেট হচ্ছে এই দুইজনকে রাখা, দ্যাটস আমি এরে নিব কম, যেন এর সাথে বিক্রিয়া করে আমার লবণ উৎপন্ন করে করে শেষ হয়ে যায়, এটা কিছু অবশিষ্ট থেকে যায়। এখানে যেমন দেখো এটা আমি 50 মোল নিছি, আর এটা কতটুকু নিছি, 20 মোল নিছি। কেন, কারণ এই 20 মোল এর 20 মোলের সাথে বিক্রিয়া করবে, তার ফলে এর 30 মোল অবশিষ্ট থেকে যাবে। এই যে দেখো CH3COOH এর 30 মোল অবশিষ্ট থাকে, আর 20 মোল NaOH থেকে 20 মোল CH3COONA উৎপন্ন হবে, NaOH শেষ, বাদ হয়ে গেছে, মরে গেছে। তাহলে CH3COONA আছে আমার 20 মোল। তাহলে আলটিমেটলি বিক্রিয়া যখন শেষ হয়ে গেছে তখন আমার ওই পাত্রে কে কে পড়ে আছে, ওই পাত্রে পড়ে আছে হচ্ছে আমার CH3COOH 30 মোল পড়ে আছে বাকি, আর হচ্ছে CH3COONA 20 মোল বাকি পড়ে আছে। বুঝতে পারছি, মাথায় কি ঢুকছে, শর্তটা বুঝছো কেন শর্তটা ইম্পর্টেন্ট। এই শর্ত ফুলফিল না করলে কিন্তু তোমার হচ্ছে গিয়ে বাফার দ্রবণ হবে না। গট ইট। তারপর হচ্ছে কি আমরা আরেকটা দেখি, দুর্বল ক্ষার, রাইট, দুর্বল ক্ষার কি, দুর্বল ক্ষার হচ্ছে NH4OH, NH4OH, ঠিক আছে। আর হচ্ছে শক্তিশালী ক্ষার, শক্তিশালী অ্যাসিড, এই যে দুর্বল ক্ষারের সাথে শক্তিশালী অ্যাসিড নিব, সেই শক্তিশালী অ্যাসিড কে, শক্তিশালী অ্যাসিড হচ্ছে HCl, শক্তিশালী অ্যাসিড কে HCl। বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে ওই পাশে গিয়ে আমার কি উৎপন্ন করবে, ওই পাশে গিয়ে আমার উৎপন্ন করবে হচ্ছে লবণ NH4Cl প্লাস H2O। বুঝছো, এখন আমার টার্গেট কি, আমি কাকে কাকে রাখতে চাই, আমি NH4OH কে চাই, আমি NH4Cl কে চাই। বুঝছো, তাহলে খেয়াল করো, তাহলে খেয়াল করো, এটা আমি নিব হচ্ছে ধরো 30 মোল, কারণ আমাকে বলছে উইকটা বেশি নিতে, শর্ত হচ্ছে এটাই, সো উইক আমি বেশি নিছি। এটা আমি কম নিব, এটা নিব হচ্ছে ধরো 20 মোল, এটা ধরো 10 মোল নিছি। 10 মোল HCl পুরাটা বিক্রিয়া করে শেষ হয়ে গেছে, তার ফলে NH4Cl উৎপন্ন হয়েছে 10 মোল। সো আমার এখন বিক্রিয়ার শেষে কি কি অবশিষ্ট থাকলো দেখাও। সো বিক্রিয়ার শেষে, সো বিক্রিয়ার শেষে কে কে অবশিষ্ট থাকলো, বিক্রিয়ার পর বিক্রিয়ার পর কে কে অবশিষ্ট আছে বলো, বিক্রিয়ার পর আমার অবশিষ্ট আছে হচ্ছে CH3, সরি সরি CH3 কেন, NH4OH, রাইট, কারণ ওর 30 মোল ছিল, তার মধ্যে 10 মোল বিক্রিয়া করছে, তাহলে অবশিষ্ট আছে কতটুকু, NH4OH অবশিষ্ট আছে হচ্ছে 20 মোল, আর হচ্ছে NH4Cl অবশিষ্ট আছে, অবশিষ্ট না, উৎপন্ন হয়েছে 10 মোল, দ্যাটস ইট। বুঝছো ভাই, কি সুন্দর গুছায় দিছি, কি সুন্দর করে গুছায় দিছি। এরপর যদি এটা না পারোস তাহলে আর কি বলবো, মনে হচ্ছে বই লিখছি, বই। বাহ, খুব ভাল লাগতেছে বোর্ডটা দেখতে, সবার মাথায় ঢুকছে।
তাহলে লাস্ট এক্সাম্পল দেখি, দেখবো সেটা হচ্ছে CH3COOH এটার সাথে এখন আমি একটা শক্তিশালী ক্ষার দিব। শক্তিশালী ক্ষার হচ্ছে CaOH2, ঠিক আছে? তার ফলে এই পাশে গিয়ে আমার উৎপন্ন হবে হচ্ছে এই লবণ প্লাস H2O, এটা উৎপন্ন হইল। ওকে, তাইলে এখানে ধরো আমি এটা নিলাম হচ্ছে 20 মোল, না এটা নিলাম হচ্ছে ধরো 10 মোল, 15 মোল, আর এটা নিলাম 10 মোল। গট ইট? সো এইভাবে যদি নাও তাইলে হচ্ছে কি এখানেও দেখো আমি উইকটা কম নিছি আর হচ্ছে গিয়ে দুর্বলটা বেশি নিছি। তাইলে হচ্ছে গিয়ে ভাই আপনি পেন দিয়ে লিখেন, হাইলাইটার সিলেক্ট করে লিখেন, কেন লেখা খারাপ হয়? হাইলাইটার দিয়ে লিখলে কি হয়েছে? এটা হাইলাইটার না, হাইলাইটার এইটা হাইলাইটার। বুঝছো? সো দেখো এখানে হয়ে গেছে না আমার বাফার দ্রবণ হইছে না? হইছে। সো যারা যারা বলছো হইছে তারা হচ্ছে গিয়ে আরেকবার দেখ এটা কিভাবে বাফার দ্রবণ হয়েছে, জিনিসটা বুঝিস। এই টাইপের জিনিস দিয়ে তোদের কনফিউজ করবে, এই জায়গায় তোরা বাদ হয়ে যাবি। তোদেরকে বলবে যে নিচে কোনটি বাফার দ্রবণ, তারপর তোরা বলবি এইটা দাগাবি, তারপর হচ্ছে বাদ হয়ে যাবে। কেন এটা বাফার দ্রবণ হয় নাই? এটা বাফার দ্রবণ কেন হয় নাই? কারণ হচ্ছে বুঝিস শর্ত কি ছিল। শর্ত ছিল এন উইকের হচ্ছে মোল সংখ্যা আর হচ্ছে এন স্ট্রং এর মোল সংখ্যা কি জানি হবে, সরি উইকের মোল সংখ্যা বেশি হবে আর স্ট্রং এর মোল সংখ্যা কম হবে, রাইট? এটা বলা হয়েছে না, এখানে সেটা হয় নাই। কেন? কেন বলো কেন হয় নাই? কারণ হচ্ছে এখানে একটা সমতার ব্যাপার আছে। সমতা করো, আসো সমতা করো। এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, এই দুই জায়গায় 2 হবে। সো এটা যদি 2 হয় দ্যাট মিন্স CxOH2 এটা যদি 10 মোল বিক্রিয়া করে তাহলে এইটা লাগে হচ্ছে 20 মোল। এটা 10 মোল বিক্রিয়া করার জন্য এটা 20 মোল লাগে, কারণ এটা লাগবে ডাবল, কারণ এটার সামনে 2 আছে। এটার সামনে কত আছে? 2 আছে। এই দুইটা তুল্য সংখ্যা আলাদা, এগুলা হিসাব পরে বুঝবা, বাট আপাতত তো বুঝতেছো যে তোমরা জানো যে 1 মোল CaOH2 বিক্রিয়া করে হচ্ছে 2 মোল CH3COOH এর সাথে, তাই না? তাহলে এইটা হচ্ছে 10 মোল CaOH2, তাহলে বিক্রিয়া করতেছে কত মোলের সাথে? বিক্রিয়া করবে কত মোলের সাথে? 20 মোল CH3COOH এর সাথে। 20 মোল CH3COOH কি আছে? 20 মোল CH3COOH কি আছে? নাই। 20 মোল CH3COOH নাই, 15 মোল আছে। তাহলে এইটাই তো লিমিটিং বিক্রিয়ক হয়ে গেল। CH3COOH আগে শেষ হয়ে যাবে। CH3COOH যদি শেষ হয়ে যায় তাহলে কিভাবে বাফার দ্রবণ হইল? মাথায় ঢুকছে? বুঝতে কি পারছো যে এটা কেন বাফার দ্রবণ না? বলে এত কিছু চিন্তা করি না, কি নিয়ে বলতেছো? বুঝছি সবাই। কারো কোনো কনফিউশন থাকলে বলো। সবাই বুঝছি বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করে? একটা ইয়েস নো পোল দিই, অ্যান্সার দাও। বুঝলে ইয়েস দিও।
হ্যাঁ রে পোলাপাইন, হ্যাঁ এটা বুঝি নাই। আচ্ছা এটা বুঝাই, দেখো জিনিসটা বুঝো। বলা হয়েছে যে তুমি এই 9-10 ম্যাথ তো পারো, 9-10 তো পারো। সো 9-10 কি শিখছো? এই যে এটা সামনে 2 আছে, দ্যাট মিনস এটা 1 মোল, এটার 1 মোল বিক্রিয়া করে এটা 2 মোলের সাথে, এইটার 1 মোল বিক্রিয়া করতেছে এইটার 2 মোলের সাথে, রাইট? তাহলে খেয়াল করো এইটার 1 মোল CH3COOH এর 2 মোলের সাথে বিক্রিয়া করে। এখন আমি এটা নিছি 10 মোল, তাহলে এই CaOH2 এর 10 মোল, ঐকিক নিয়ম ভাই, ঐকিক নিয়ম, এটার 10 মোল CH3COOH এর কয় মোলের সাথে বিক্রিয়া করবে? 20 মোলের সাথে বিক্রিয়া করবে। তাহলে জিনিসটা একটু বুঝো যে আমার এখানে আছে CaOH2 আছে 10 মোল, এই 10 মোল পুরাটা যদি বিক্রিয়া করতে হয়, 10 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পুরাটা যদি বিক্রিয়া করতে হয়, তাইলে আমার এই যে অ্যাসিটিক অ্যাসিড যেটা ইথানোইক অ্যাসিড, এটা লাগবে হচ্ছে 20 মোল। এটা কতটুকু লাগবে? 20 মোল, পুরা 20 মোল লাগবে এই 10 মোলকে শেষ করতে। কিন্তু এখানে আছে 15 মোল, তাহলে এইটা শেষ হয়ে যাবে। এইটা কি শেষ হবে? এই 10 মোলকে শেষ করার মতো এনাফ ইথানোইক অ্যাসিড কি এখানে আছে? অ্যান্সার হচ্ছে নাই। অ্যান্সার হচ্ছে নাই। কেন নাই? কারণ হচ্ছে এখানে আছে আমার 15 মোল, কিন্তু 10 মোলকে শেষ করার জন্য আমার লাগে হচ্ছে 20 মোল। বুঝতে পারছো? তাইলে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড শেষ হওয়ার আগেই এ শেষ হয়ে যাবে, এই 15 মোল শেষ হয়ে যাবে। বুঝো নাই না? এটা কি বুঝতে পারছো? এতটুকু কি বুঝছো? ক্লিয়ার? বুঝছো? আচ্ছা এটা আমি ঘুরায় লিখি তাহলে আরো ভালোভাবে বুঝবা। যে উল্টা করে লিখি, যে 2 মোল CH3, ভাই 9-10 এর ম্যাথ করাইতে হইতেছে। 2 মোল CH3COOH এইটা বিক্রিয়া করে হচ্ছে 1 মোল CaOH2 এর সাথে। এটা আমি কোথা থেকে পাইছি? বিক্রিয়া থেকে পাইছি। সমতা করার পর এটা 2 ছিল, এটা 1 ছিল, তাই 2 মোল বিক্রিয়া করে 1 মোলের সাথে, রাইট? তাহলে 1 মোল CaOH2, 1 মোল CH3COOH বিক্রিয়া করবে কতটুকুর সাথে? 1/2 মোলের সাথে। ঐকিক নিয়ম যদি না পারো তাহলে চলে যা, এতটুকুর সাথে, রাইট? তাইলে তুমি আমাকে বলো এখানে আছে কতটুকু? 15 মোল। 15 মোল CH3COOH বিক্রিয়া করবে কতটুকুর সাথে? বিক্রিয়া করবে হচ্ছে 15/2 মোল CaOH2 এর সাথে। তাইলে অ্যান্সার হবে 7.5 মোল CaOH2 এর সাথে। তার মানে আমার CH3COOH পুরা 15 মোল বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। 15 মোল বিক্রিয়া করছে, শেষও হয়ে গেছে, কিন্তু খাইতে পারছে কতটুকু? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে, 7.5 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল 10 মোল, তাইলে আমার 15 মোল CH3COOH পুরাটা বিক্রিয়া করে শেষ হয়ে যাওয়ার পরও পুরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে খাইতে পারে নাই, 7.5 মোলকে খাইতে পারছে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থেকে গেছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি অবশিষ্ট থাকে তাইলে ওইটা কেমনে আমার বাফার দ্রবণ হইলো? আমার বাফার দ্রবণ হইতে হইলে এ কে লাগবে আর হচ্ছে এই লবণকে লাগবে, কিন্তু আমার এ শেষ হয়ে গেছে, থাকতেছে হচ্ছে এ থাকলে আমার কি লাভ? ও অবশিষ্ট থাকলে আমার কি লাভ? ও তো বাফার দ্রবণ না, ও তো আমার বাফার দ্রবণ তৈরি করবে না। বুঝতে পারছো? এবার বুঝছো? এবার আবার দিছি ইয়েস নো পোল, এবার বল। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এখন হচ্ছে কি তোমাদের পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে যে নিচের কোনটি বাফার দ্রবণ? আসো আমার সাথে আইডেন্টিফাই করো, নিচের কোনটি এটা এখন পড়াবো না, এখন একটা জরুরি জিনিস পড়াই, একটা খুবই জরুরি জিনিস পড়াই, সেটা হচ্ছে কি বাফার দ্রবণ কিভাবে কাজ করে। আরে না রাগ করবো কেন, বাফার দ্রবণ কিভাবে কাজ করে সেটা একটু দেখো।
বাফার দ্রবণ হচ্ছে গিয়ে তোমার কি বলা হয়েছে, বাফার দ্রবণ একদম শুরুতে যাও, সংজ্ঞায় যাও। বাফার দ্রবণে বলা হয়েছে যে এই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ পরিবর্তন হয় না। তাহলে এটা কিভাবে কাজ করে, আপাতত আজকের জন্য অম্লীয় বাফার দ্রবণ কিভাবে কাজ করে সেটা একটু দেখি। তাহলে লেটস সে অম্লীয় বাফার দ্রবণের কার্য পদ্ধতি, হেডিং দাও। অম্লীয় বাফার দ্রবণের কার্যপদ্ধতি, বুঝতে পারছো? তো এখানে দেখো অম্লীয় বাফার দ্রবণের যে তোমার কার্যপদ্ধতি, এখানে হচ্ছে গিয়ে আমরা কিভাবে কাজ করে সেটা একটু দেখবো। কে কাজ করে, অম্লীয় বাফার দ্রবণ কিভাবে কাজ করে সেটা একটু দেখবো। তো দেখো অম্লীয় বাফার দ্রবণ একটা এক্সাম্পল নাও, একটা এক্সাম্পল যেমন হচ্ছে CH3COOH এ থাকে, রাইট? আর কাকে নেই? আর অম্লীয় বাফারে আমার কে থাকে, CH3COON, এই দুইজন একসাথে থাকে, তাই না? একসাথে থাকে, এরা তো একটা দ্রবণের মধ্যে থাকে, তাই না ভাইয়া? তো এই CH3COOH একে যখন তুমি দ্রবণের মধ্যে দাও তখন হচ্ছে ও উৎপন্ন করে হচ্ছে উভমুখী, এই যে উভমুখী চিহ্ন, কারণ এ পুরাটা বিয়োজিত হয় না, 1000টার মধ্যে 4টা বিয়োজিত হয়, খুবই কম বিয়োজিত হয়। CH3COOH খুবই কম বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে, CH3COO- প্লাস H+, তাই না? হ্যাঁ, আর এখানে যে লবণটা আছে, লবণটা পুরাপুরি বিয়োজিত হয়। লবণ কিন্তু যে কোনো লবণ সব সময় তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও পুরাটাই বিয়োজিত হয়, ঠিক আছে? তাহলে এ বিয়োজিত হয়ে বানায় ফেলে কি, CH3COO- প্লাস Na+। এতটুকু বুঝছি, এই দুইটা বানায় ফেলে। তোমরা জানো এই যে এতটুকু তোমরা শিখছো যে বাফার, এই যে এই দুইটা মিলে বাফার, রাইট? এ আর এ বাফার দ্রবণে এই দুইটা থাকে, বাট অ্যাকচুয়ালি ওরা তো দ্রবণের মধ্যে থাকে কিভাবে, এইভাবে পুরাটা বিয়োজিত হয়ে এভাবে থাকে, তাই না? দ্রবণে তো আর এইভাবে চেহারা ধরে থাকে না, এরা বিয়োজিত হয়ে যায়, এরকম ভাবে থাকে। গট ইট? বুঝতে পারছি? এখন ধরো আমি এখানে কি যোগ করলাম, এখন হচ্ছে আমি এখানে H+ যোগ করলাম। মানে হচ্ছে এই দ্রবণটার মধ্যে আমি একটু অ্যাসিড দিলাম, H+ যোগ করলে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে এখন আমরা দেখব। দ্রবণে H+ আসে, দ্রবণে কি আসে, H+ আসে। আমি যখন একটা অ্যাসিড যোগ করছি তখন কি আসে, দ্রবণে H+ আসে। তো দেখো H+ যোগ করার আগে, H+ যোগ করার আগে তুমি আমাকে বলো এই দ্রবণটায় H+ কয়টা ছিল, OH কয়টা ছিল, সেটা তুমি আমাকে বলবা, ঠিক আছে? এই দ্রবণটায় H+ যোগ করার আগে H+ ছিল কয়টা আর OH ছিল কয়টা? তো ধরো কথার কথা, H+ ছিল কয়টা, H+ ছিল একটা, আর OH আয়ন আছে কোনো, নাই, জিরো, কোনো OH আয়ন নাই, ঠিক আছে? তো এখন আমি এক্সট্রা একটা H+ যোগ করছি বাইরে থেকে। এটা কিন্তু H+ যোগ করার আগেই, এই যে H+ যোগ করার আগেই কিন্তু দ্রবণে এই যে একটা H+ ছিল, একটা H+ আছে, আছে ওর মতো আছে। এখন ধরো আমি বাইরে থেকে একটা H+ যোগ করছি, বাইরে থেকে আমি যখন H+টা যোগ করছি, পোলাপাইন দেখিস, এই যে H+ আমি যোগ করছি, সেই H+টা, বুঝছো, সেই H+টা যাবে গিয়ে হচ্ছে এই CH3COO- এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে CH3COOH বানায় ফেলবে। এটা কি বুঝতে পারছো? আমি আবার বলি, এই যে H+টা আসছে, সেই H+টা এই CH3COO- এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে CH3COOH বানায় ফেলতেছে। এতটুকু মাথায় ঢুকছে? এতটুকু ক্লিয়ার? সবাই বুঝছি? তাহলে ওই দ্রবণে H+ যোগ করতেছি মানে কি, আমি অ্যাসিড যোগ করছি, H+ যোগ করছি, সেই H+, এই যে CH3COO- আছে এটার সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে CH3COOH বানায় ফেলছে। তাহলে তুমি এখন বলতে পারো, হ্যাঁ দ্রবণে তো অ্যাসিড বাইরে গেল, আপনি H+ যোগ করছেন, সেই অ্যাসিড তো হচ্ছে, সেই H+ তো এই CH3COO- এর সাথে যুক্ত হয়ে আরেকটা অ্যাসিডই বানায় ফেলছে, আরেকটা অ্যাসিড বানায় ফেলছে। অ্যান্সার হচ্ছে না ভাইয়া, অ্যাসিড বানায় নাই। এই যে এখানে যে জিনিসটা তৈরি হয়েছে, বুঝো খুব ভালো করে, খুব মনোযোগ দিয়ে শুনো, এখানে যে জিনিসটা তৈরি হয়েছে এটা অবিয়োজিত অবস্থায় আছে,
এটা কি অবস্থায় আছে? এই CH3COOH অবিয়োজিত। এটা লিখে রাখো। অ্যাসিড ততক্ষণ পর্যন্ত অ্যাসিড না যতক্ষণ পর্যন্ত ও H+ দান করতে পারে না। আবার বলতেছি, অ্যাসিড ততক্ষণ পর্যন্ত অ্যাসিডের জাতের মধ্যেই পড়ে না যতক্ষণ পর্যন্ত ও বিয়োজিত হইতে পারে না। সো এই যে CH3COOH, এই CH3COOH এটা হচ্ছে অবিয়োজিত অবস্থায় আছে। ও পানিতে কোনো H+ দান করতেছে না। এই যে H+ আসছিল, বাইরে থেকে H+ আসছিল, সে এর সাথে যুক্ত হয়েছে, এটা অবিয়োজিত CH3COOH বানাই ফেলছে। অবিয়োজিত CH3COOH কেন? অবিয়োজিত HCl হোক, H2SO4 হোক, যত শক্তিশালী অ্যাসিড হোক, পারক্লোরিক অ্যাসিড হোক না কেন, সে কোনো অ্যাসিডের জাতের মধ্যেই পড়ে না। কি রে ভাই, রিফাত ভাই নাচতেছে, দেখবা ক্যামেরা ঘুরাই দেবো কিন্তু। রিফাত ভাই, কাইফও নাচতেছে। কাইফের তো ক্লাস করো নাই, কাইফ কি ক্লাস করেন? ফারদিন ভাই আপনিও নাচেন, ক্যামেরা ঘুরাই দিব কিন্তু আমি। হ্যালো 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 বাচ্চা-কাচ্চারা, আজকে ভালোবাসা দিবসে কিসের ক্লাস? আজকে অফলাইন ক্লাস করা যায়। অফলাইন, ওরা কেন অনলাইন করতেছে আর জানি না। ওরা এক্সট্রা ক্লাস করতেছে। সিয়াম আবার উৎসাহ দিচ্ছে তোমাদেরকে অফলাইন ক্লাস করে, তোমরা অনলাইন ক্লাস করে দিচ্ছ। ভাই আমি বাসায় বলেছি যে আমি ক্লাস নিতে আসছি, বাসা থেকে ফোন দিছে যে এক্সট্রা ক্লাস কিসের এক্সট্রা ক্লাস। বাসায় আসলে বিশ্বাস করছে নাকি আমি তো জানি না, তাই আমি হচ্ছে কলটা রিসিভ করছি, পড়ানোর মাঝখানে কল রিসিভ করে রেখে দিছি, তুমিও শুনো। কাহিনীটা আমি বলি, অবিশ্বাসের কারণ আমি বলতেছি, সেটা হচ্ছে সিয়াম বাসা থেকে বেরোনোর সময় আমি বলি, মনে হয় আমি যাই না, সে এরকম কালার একটা টি-শার্ট পরে দেখাইছে যে ক্লাস দিতে যাচ্ছে, বাসার নিচে এসে হলুদ কালারের একটা সুন্দর পাঞ্জাবি পরছে, নিচে এখনো অর্ধেক অংশ আছে, হ্যাঁ হ্যাঁ এখনো পায়জামাটা কিন্তু পরে আছে, আবার বেরোনোর সময় হলুদ পাঞ্জাবি পরে বেরোবে, যাও কেন না ভাই আমাদের তো আপনার মতো এত ইয়া নাই, আমরা তো স্টুডেন্ট মানুষ, ছোট মানুষ, পড়াশোনাই করি, মাঝে মাঝে একটু বসন্ত পালন করি, আপনাদের মতো তো ওইটা আসে নাই। এখন আমি বাসায় বলি ক্লাস নিতে যাচ্ছি, এই যে ওদের ক্লাস। ওকে, সো যেটা বলতেছিলাম, আবার বলে একজন বলতেছিল যে আমার সায়েন্স নেওয়া উচিত হয়নি, অনেক কঠিন পড়াশোনা। এত কঠিন না আসলে, এত কঠিন না, যত কঠিন ভাবতেছো তত কঠিন না। খেয়াল করো, আমার শুরুতে 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 এলে কিছু হয় নাই, ভুলে যাও, এগুলো কিছু হয় নাই। বাবা মুছতে মুছতে তো আমি রাত হয়ে যাবে। শুরুতে এরা এই অবস্থায় আছে, ঠিক আছে, শুরুতে এরা এই অবস্থায় আছে। এখন হচ্ছে এখানে আমার বাইরে থেকে আমি অ্যাসিড যোগ করলাম, বলা হয়েছে যে এই দ্রবণে যদি আমি কোনো অ্যাসিড যোগ করি পিএইচ এর পরিবর্তন হবে না। পিএইচ এর পরিবর্তন কেন হয় না সেটা বুঝো। বাইরে থেকে যে আমার H+টা আসলো, সেই H+টা কি করে দেখো, সেই H+টা এই যে CH3COO- এর সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে অবিয়োজিত CH3COOH বানায় ফেলে। তার মানে বুঝো এই দ্রবণটা কিন্তু H+ কে খায় ফেলছে, H+ কে খায় ওরে CH3COOH বানায় ফেলছে, বুঝছো? মানে ব্যাপারটা হচ্ছে H+ যখন একা ঘোরাঘেরা করে, H+ এর স্বভাব ভালো না। হ্যাঁ, এটা কার মতো তোমরা মিলায় নিও। সো তোমাদের অনেক ফ্রেন্ড আছে এরকম। সো H+ এর স্বভাব হচ্ছে ভালো না। তো H+ হচ্ছে যখন একা থাকে তখন হচ্ছে ওর স্বভাব খারাপ স্বভাব দেখাইতে থাকে, কারণ কেউ তো দেখতেছে না, ওর মতো বিন্দাস চিল করতেছে। কিন্তু এই যে CH3COOH আছে না, এই CH3COO ও হচ্ছে কি ওই H+ রে ধরে ফেলছে, আটকায় ফেলছে, বুঝছো? মানে ধরো ফারদিন ভাই, না ফারদিন ভাই না, রিফাত ভাই যখন একা থাকে, রিফাত ভাইয়ের মতো করতেছে যা খুশি। তারপর ধরো আমি যখন রিফাত ভাইয়ের সাথে ঘুরতে যাই, তখন হচ্ছে আমি রিফাত ভাইয়ের ধরে ফেলেছি, ভাই আপনি থাকেন, ঠান্ডা হন, আমার সাথে ঘুরেন, এদিক ওদিক কিছু করেন না, বুঝছো? তো এই যে এইটা হচ্ছে আমি হচ্ছে রিফাত ভাইরে আটকা ফেলছি, আটকা টাইট করে রেখে দিছি যেন রিফাত ভাই হচ্ছে, বুঝছো তো? তো এই যে CH3COOH ও হচ্ছে H+ টা আটকায় ফেলছে। তো যতক্ষণ পর্যন্ত H+ মুক্ত অবস্থায় নাই, ততক্ষণ পর্যন্ত H+ হচ্ছে ওর বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না।
মাথায় ঢুকছে? তো এই যে এই CH3COOH ও অবিয়োজিত অবস্থায় আছে, ও কিন্তু H+ কে নিজের সাথে ধরে আটকায় ফেলছে, H+ এখন আর মুক্ত অবস্থায় নাই। তাহলে এই H+ কি আর কোনো অ্যাসিডের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না? সো খেয়াল করো, একটা করে H+ আসে আর CH3COO- ওই H+ রে ধইরা অবিয়োজিত CH3COOH বানায় ফেলে। H+ আসে ওরে ধইরা অবিয়োজিত CH3COOH বানায় ফেলে। তাহলে মুক্ত H+ কে বন্দি করে ফেলতেছে। যখন ওরে বন্দি করে ফেলতেছে, ওই দ্রবণের pH এ তো কোনো পরিবর্তন আসে না, কারণ দ্রবণে pH কিসের? pH কি শিখছো? pH হচ্ছে -log H+ এর ঘনমাত্রা। সো H+ এর ঘনমাত্রা তো বাড়তেই পারতেছে না, H+ এর ঘনমাত্রা তো বাড়তেই পারতেছে না, বুঝতে পারছো? H+ এর ঘনমাত্রা যেই H+ আসতেছে ওরে ধরে আটকায় ফেলতেছে, H+ আসতেছে ওরে ধরে আটকায় ফেলতেছে। H+ এর ঘনমাত্রা বাড়তেই পারতেছে না, pH চেঞ্জ হবে কেমনে? গট ইট? H+ এর ঘনমাত্রা এই কারণে চেঞ্জই হইতে পারতেছে না। ওকে, সো এটা গেল। এটা হচ্ছে গিয়ে আবার অ্যাসিড যোগ করলে। এবার হচ্ছে ধরো ক্ষার যোগ করলে, এবার হচ্ছে গিয়ে ধরো H+ না, এবার হচ্ছে H+ এর জায়গায় OH- আমি যোগ করতেছি, ঠিক আছে? H+ এর জায়গায় এখন আমি OH- নিয়ে আসলাম। OH- মানে হচ্ছে ক্ষার যোগ করছে। OH- মানে তো বুঝছো, ক্ষার যোগ করছি। সেই ক্ষারটা কি করবে বুঝো, এটা এটা মজা আছে। OH- আসবে, এই যে OH- আসছে, সেই OH- এই যে এখানে যে H+ আসে না, এই যে এখানে যে H+ ছিল, সেই H+ এর সাথে যুক্ত হয়ে H2O বানায় ফেলে। ঠিক আছে, বুঝো, মজা মজা আছে এখানে, মজা আছে আরো। যে OH- বাইরে থেকে আসছে, সে হচ্ছে H+ এর সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে H2O বানায় ফেলছে, গটি পানি বানায় ফেলছে। তাই OH- এর ঘনমাত্রা চেঞ্জ হইলো না, OH- আসতেছে, H+ এর সাথে যুক্ত হয়ে পানি বানায় ফেলতেছে। এখন তুমি আমাকে বলতে পারো, ভাইয়া 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 এখানে ঝামেলা আছে, আপনার OH- এর ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না, OH- পানি হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ও পানি হওয়ার সময় তো H+ কে নিয়ে যাচ্ছে। ও যখন পানি হচ্ছে ভাইয়া, ও H+ কে নিয়ে গিয়ে পানি হচ্ছে, তাইলে তো H+ এর পরিমাণ আস্তে আস্তে কমতেছে। আপনি তো এইটার কথা বললেন না। জিনিসটা কি বুঝছো? জিনিসটা কি বুঝছো? আমি আবার বলি, দেখো, OH- যখন আসতেছে, ও H+ এর সাথে যুক্ত হয়ে পানি বানায় ফেলতেছে, ঠিক আছে, পানি বানায় ফেলতেছে, OH- বাদ হয়ে গেছে, কিন্তু H+ এর সাথে যখন যুক্ত হচ্ছে, H+ তো কমে যাচ্ছে না, H+ তো আস্তে আস্তে কমতেছে, OH- আসতেছে, ও H+ নিয়ে যায় পানি বানাচ্ছে, OH- আসতেছে, H+ কে নিয়ে নিয়ে পানি বানাচ্ছে, H+ তো কমে যাচ্ছে। এখন কি হবে? এখানেই মজা। এই যে CH3COOH, আমি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম, 1000টার মধ্যে 4টা বিয়োজিত হয়। কয়টা? 1000টার মধ্যে 4টা CH3COOH বিয়োজিত হয়, বাকিগুলা অবিয়োজিত অবস্থায় পড়ে থাকে। বাকিগুলা কি অবস্থায় পড়ে থাকে? অবিয়োজিত অবস্থায় পড়ে থাকে, বুঝো? তাইলে যখন ও দেখতেছে লাসাতেলিয়ার নীতি, দেখো লাসাতেলিয়ার নীতিতে ও যখন দেখতেছে ওর উৎপাদ কমে যাচ্ছে, এইদিকে H+ কমে যাচ্ছে, তখন কি হবে? এই বিক্রিয়ার যে সাম্যাবস্থা ছিল, সাম্যাবস্থা আবার সামনের দিকে যাবে। যতগুলো অবিয়োজিত পড়েছিল না, ওরা আবার সামনের দিকে আসবে, এসে বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে যে কয়টা H+ কমে গেছিল, সেই কয়টা H+ কে আবার বাড়ায় দিবে। জিনিসটা কি বুঝতে পারছো? এইটা তো 1000-এর মধ্যে মাত্র 4টা বিয়োজিত হয়ে বসেছিল, সাম্যাবস্থায় চলে আসছিল, ও বিন্দাস বসে আছে, চিল করতেছে। কিন্তু সাম্যাবস্থায় 996টা কিন্তু অবিয়োজিত বসে আছে, চুপচাপ দেখতেছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছে। 996টা, ওই 996টা যখন দেখতেছে যে H+ এর পরিমাণ এদিকে কমে যাচ্ছে, ওরা তখন বলবে যে ভাই, এইবার আমার বিয়োজিত হওয়ার সময় আসছে, এইবার হচ্ছে আমি বিয়োজিত হব। সো ও কি করবে? ওই 996টা থেকে তখন ওরা বিয়োজিত হওয়া শুরু করবে, সামনের দিকে আসবে, এসে তখন H+ যে কয়টা কমছে সে কয়টা আবার বাড়ায় ফেলবে। তাতে করে দেখো, OH আসছে, ও H+ কে নিয়ে পানি হয়ে গেছে, H+ কমে গেছিল, এই বিক্রিয়া আবার সামনের দিকে গিয়ে ওই H+ যে কয়টা কমছে ওই কয়টা H+ কে বাড়ায় ফেলছে। তাতে করে দেখো H+ এর ঘনমাত্রা আর চেঞ্জ হইলো না। বুঝতে পারছো? বুঝতে পারছো এই অম্লীয় ব্যাপারটা কিভাবে কাজ করতেছে? সবাই কি বুঝছো? তাইলে যখন H+ যোগ করছি, তখন কি হয়েছে? ওই H+টাকে CH3COO- লক করে ফেলতেছে। তো H+ আর একা নাই, H+ এর ঘনমাত্রা বাড়তে পারেনি। আবার যখন OH- আসছে, সেই OH- H+ কে নিয়ে পানি বানায় ফেলছে, তো OH- ও বাদ। কিন্তু H+ যে কমলো, সেটার জন্য কি হয়েছে? এই বিক্রিয়াটা সামনের দিকে গেছে, সামনের দিকে গিয়ে যে কয়টা H+ কম ছিল, সেই কয়টা H+ কে আবার বাড়ায় ফেলছে। গট ইট? সবাই কি বুঝছি পোলা পাই?
সবাই বুঝছো? একটা ইয়েস নো পোল দিচ্ছি, সবাই একটু অ্যান্সার দাও। দেখো বুঝো, ও এইচ এরটা আরেকবার বলতেছি। মির্জা জান্নাত, তুমি কি একবার রিফ্রেশ দিবা? এতজন বুঝোস নাই? হায় রে পোলা পাইন, কোনটা বুঝো নাই? মাথার উপর দিয়ে কেন যাইতেছে? আল্লাহ, মাথার উপর দিয়ে যাওয়া যাবে না। যতক্ষণ মাথার উপর দিয়ে যাবে ততক্ষণ আমি ক্লাস নিব। আজকে যতক্ষণ এটা না বুঝবে আমি পড়াইতেই থাকবো। দেখ এখানে দেখ, এটা বুঝিস, ঘটনাটা বুঝো। ঘটনাটা হচ্ছে যে আমার এখানে শুরুতে কেউ ছিল না, এইচ প্লাস ছিল না, কেউ ছিল না। এটা হচ্ছে আমার বাফার দ্রবণ, ঠিক আছে? বাফার দ্রবণ, বাফার দ্রবণের একটা ফিক্সড পিএইচ আছে। সেই বাফার দ্রবণে এইচ প্লাস একটা নির্দিষ্ট সংখ্যক এইচ প্লাস আছে। একটু থাকো, লাস্ট একটু অল্প একটু শুনে যাও, যারা বুঝছো তারাও একটু শুনো। এখানে এইচ প্লাস আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, বাফার দ্রবণ কিভাবে কাজ করে। সো এইচ প্লাস আছে, একটা নির্দিষ্ট পিএইচ আছে। এখন বুঝো, এটা হচ্ছে আমার বাফার দ্রবণে ওর মতো আছে। এখন তোমার ভাল লাগতেছে না বাফার দ্রবণ, তোমার তো বাফার দ্রবণ টেস্ট করতে হবে। সেটার জন্য তুমি কি করলা? বাইরে থেকে এইচ প্লাস অ্যাড করলা। বাইরে থেকে কি করলা? এইচ প্লাস অ্যাড করলা। যখন তুমি বাইরে থেকে এইচ প্লাস অ্যাড করলা, তাহলে এইচ প্লাস এর সংখ্যা বেড়ে গেল, ওই দ্রবণে এইচ প্লাস এর পরিমাণ বাড়তেছে। এইচ প্লাস এর ঘনমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে পিএইচও চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার কথা, চেঞ্জ হওয়ার কথা, রাইট? বাট মজার জিনিস হচ্ছে এই যে এইচ প্লাসটা যেটা আসতেছে, সেই এইচ প্লাসটাকে এই CH3COO মাইনাসটা ধরে ফেলতেছে, ওরে একা থাকতেই দিচ্ছে না। এইচ প্লাস একা থাকতেই পারতেছে না, এই CH3COO মাইনাস ওই এইচ প্লাস কে ধরে অবিয়োজিত CH3COOH বানায় ফেলতেছে। তো যখন এইচ প্লাস কে লক করে ফেলতেছে, এইচ প্লাস মুক্ত ভাবে আর নাই, তখন তো ও পিএইচ চেঞ্জ করতে পারে না। এইচ প্লাস এর মুক্ত অবস্থায় থাকতে হয়। মুক্ত এইচ প্লাস ছিল অ্যাসিড যখন আমি যোগ করছি, কিন্তু সেই এইচ প্লাস কে CH3COO মাইনাস ধরছে, ধরে হচ্ছে CH3COOH বানায় ফেলছে। জিনিসটা কি বুঝতে পারছো? এতটুকু বুঝছো? ঠিক আছে। এরপরে দেখো, এরপরে দেখো নিতু, তোমার বোরিং লাগলে আমার কিছু আসে যায় না, তুমি চলে যেতে পারো, আমার প্যারা নাই, আমার প্যারা নাই। তোমার পরীক্ষায় যদি তুমি ফেল করতে চাও, পাস করতে না চাও, খারাপ করতে চাও, আমার কিচ্ছু আসে যায় না আপু, বিশ্বাস করো। আমার কি ঠেকা বারবার বুঝানোর যেন তোমরা ভালো করতে পারো। তোমার যদি নিজের ভালো নিজেই না বুঝোস তুই, তাহলে আমি আর কি করব? তুই বোরিং লাগলে তুই জাগা, আমার প্যারা নাই। তো এবার দেখো, এইচ প্লাস হচ্ছে CH3COO মাইনাস কে ধরছে, ধরে হচ্ছে এই অবিয়োজিত CH3COOH বানাই ফেলছে। সো এইচ প্লাস লক হয়ে গেছে, ঘনমাত্রা চেঞ্জ হয় নাই, পিএইচও চেঞ্জ হয় নাই। এতটুকু বুঝছো? ভেরি গুড। এবার ধরো OH মাইনাস আসছে। যখন OH মাইনাস দ্রবণে আসে, একটু খেয়াল করো আমার, আহা, OH মাইনাস ভাইয়া একটু দেখো, OH মাইনাস দ্রবণে যদি বেড়ে যায় তাহলে POH চেঞ্জ হবে, কারণ আমরা জানি PH ইকুয়ালস টু লগ OH আয়নের ঘনমাত্রা। POH চেঞ্জ হবে কারণ OH আসতেছে, OH মাইনাসের ঘনমাত্রা বাড়তেছে। OH মাইনাসের ঘনমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে POH চেঞ্জ হবে, রাইট? POH চেঞ্জ হলে PH ও চেঞ্জ হয়, আমরা জানি POH আর PH এর রিলেশন আছে। POH যদি চেঞ্জ হয় PH ও চেঞ্জ হবে, রাইট? বুঝতে পারছো? আচ্ছা, এখন OH মাইনাস বাইরে থেকে তুমি অ্যাড করছো, তখন কি হবে? সেই OH মাইনাস কে তোমার খায় ফেলতে হবে। বাফার দ্রবণের কাজ কি? পিএইচ যেন চেঞ্জ না হয়। ও এটা কিভাবে করতেছে? ওই দ্রবণে যে এইচ প্লাস আয়ন ছিল, সেই এইচ প্লাস আয়ন সেই OH মাইনাস কে ধরে খায় ফেলছে, পানি বানায় ফেলছে। এইচ প্লাস আর OH মাইনাস মিলে পানি বানায় ফেলছে। মাথায় ঢুকছে? এতটুকু বুঝছি? আচ্ছা ঠিক আছে, তাইলে খেয়াল করো, এইচ প্লাস তো OH কে ধরে পানি বানাই ফেলছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু তাইলে আমার OH এর ঘনমাত্রা বাড়তে দিল না। এই বাফার দ্রবণটা OH এর ঘনমাত্রা বাড়তে দিল না, OH আসার সাথে সাথে ওরে খায় ফেলছে, পানি বানায় ফেলছে। ঠিক আছে, কিন্তু 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 মজা আছে। এই যে এইচ প্লাস যে OH কে ধরে পানি বানায় ফেললো, এইচ প্লাস এর ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেল না, এইচ প্লাস কমে গেল না।
আগে ধরো এই যে CH3COOH 1000টা ছিল, তার মধ্যে 4টা বিয়োজিত হয়ে 4টা H+ ছিল, 4টা H+ 4টা OH কে ধরে H2O বানায় ফেলছে, তাইলে H+ কমে গেল না? H+ যদি কমে যায় তাহলে pH চেঞ্জ হবে না ভাইয়া? তাহলে H+ কে আবার ব্যালেন্স করার জন্য তখন কি হবে? তখন হচ্ছে গিয়ে এই যে CH3COOH যে 996টা অবিয়োজিত অবস্থায় ছিল, ওই 996টা অবিয়োজিত পিএইচ থেকে ও দেখবে যে আমার কয়টা H+ কমে গেল, ওই কয়টা হচ্ছে আবার বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে H+ আবার বাড়ায় ফেলবে, বিক্রিয়া সামনের দিকে যাবে, গিয়ে এই H+ এর পরিমাণ আবার বাড়ায় ফেলবে। বুঝতে পারছো? মাথায় কি ঢুকছে যে আমার কি হয়েছে? OH আসছে, ও হচ্ছে H+ কে নিয়ে পানি বানায় ফেলছে, OH এর পরিমাণ বাড়ে নাই, কিন্তু H+ আমার কমে গেল। আগে থেকে এই বাফার দ্রবণে যে কয়টা H+ ছিল সেখান থেকে H+ কমে গেল, কারণ পানিতে চলে গেছে। সেই H+ বাড়ানোর জন্য এই বিক্রিয়া আবার সামনের দিকে যায়, গিয়ে যে কয়টা কমছে ওই কয়টা আবার বাড়ায় ফেলে। তাইলে দেখো OH এর পরিমাণও বাড়ে নাই, H+ যে কমছিল সেটাও আবার বেড়ে গেল, তাইলে আগে যা ছিল তাই থেকে গেছে। বুঝতে কি পারছো? মাথায় কি ঢুকছে? সবাই বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার? একটু হার্ড, আই নো একটু হার্ড, বাট মনে হয় বুঝে যাওয়া উচিত এতক্ষণ। একটু দেখো তো, বলো বুঝছো নাকি? ওকে, বাড়ছে তোমাদের বুঝার পরিমাণ। সো থ্যাংক ইউ গাইস, এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ক্লাস করার জন্য। আজকের মতো এখানে আমার কথাবার্তা শেষ, আমার গল্প শেষ, আমার গল্পটি ফুরলো। এখন হচ্ছে আমি একটা জিনিস শুরু করতেছি। হ্যাঁ, আমি কালকে রাতে শুট করে ফেলছি অনেকগুলো। সেটা হচ্ছে আমি একটা সিরিজ শুরু করতেছি। সিরিজ হচ্ছে গিয়ে তোমাদের পেইড যে গ্রুপটা আছে সেখানেও আসবে, আর যে ফ্রি গ্রুপটা আছে ওখানেও আসবে। সেটা হচ্ছে নাম দিছি হচ্ছে কেমিস্ট্রি পোস্টমর্টেম। সেটা হচ্ছে প্রত্যেক কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আসবো প্রত্যেকটা ভিডিওতে, কয়েকটা কোয়েশ্চেন, এন্ড প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার সাথে সাথে তোমার কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। হ্যাঁ, প্রত্যেকটা কোয়েশ্চেন কয়েকটা ফান্ডামেন্টাল কনসেপ্টের উপর বেস করে দাঁড়ায় আছে। এই কোয়েশ্চেনগুলো তোমার এইচএসসি তে আসে, অ্যাডমিশনে আসে, সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার জন্য যে কনসেপ্টগুলো জানতে হবে সেই কনসেপ্টগুলো থাকবে ওখানে। সো শুরু করতেছি, খুব পসিবলি কালকে থেকে আপলোড দিব। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গ্রুপগুলোর দিকে খেয়াল রেখো, গ্রুপগুলোয় আসবে। অ্যান্ড 7টা শুট করে রাখছি, যদি 7টায় তোমাদের রেসপন্স ঠিকঠাক থাকে, ভালো থাকে, তাহলে বাকিগুলো করবো, নাহলে আর করবো না, থামায় দিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আল্লাহ হাফেজ।